আসেন। আসসালামু আলাইকুম। যান। ডাক্তার দিয়েছে যে এমডি এসে এই তো দাগ। দেখেন আর কি হয়েছে? আর কি হয়েছে? উনি যে বাচ্চাকে হারাই ফেলছিল, সেই বাচ্চা হারায় যাওয়ার পরে উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল। যে কোনো ছোট বাচ্চা দেখলেই তাদেরকে উনি ধরতে যাইতো। পরে লোকজন ছেলে ধরা মনে করে ওনাকে ওনার পাটা ভেঙে দেয়। মানুষ এত খারাপ ভাইয়া? আপনি দেখেন চেহারার দিক থেকে চেনা পরিচিত মনে হয় কিনা, দাগ পাচ্ছেন কিনা, মা মনে হয় কিনা, কথা বলেন। অন্য কোনো বিষয় থাকলে জানার চেষ্টা করেন। তো বাড়ি কই? হাতিয়া হাতিয়া? কে কে আসছে আপনার সাথে? আমার ভাই আছে, খালা আছে, খালতারি আছে, ও রুবেল আছে। তা আপনি ভালোই আছেন? কি মনে হচ্ছে? খাওয়া দাওয়া করছেন? সিকিউরিটি আছে। উম, তা মায়ের মতোই। মায়ের মতো মনে হচ্ছে। ওনার নাম কি? কাকি আপনার নাম কি? নাম সাহেরা, ডাক্তার মাসিনা ডাক্তার। সায়রা, সেখান থেকে হাসিনা, ওনাকে হাসিনা ডাকা হয়। আচ্ছা, আপনার মার কি এক বিয়ে ছিল না দুই বিয়ে ছিল? ওইটা আমি বলতে পারি না। আপনার কি আর কোনো বোন ছিল? বড় হ্যাঁ, বা ছোট? বড় বোন ছিল, নানু বলছিল ওনার নাম কাজল। ওনার একটা মেয়ে আছে, ওনার নাম কাজল। জি। আচ্ছা, আপনার বাবার নাম ছিল, মানে ওনার হাজবেন্ডের নাম ছিল কালাম। কালাম না কামাল? কালাম। আপনি ওনার কথা মতো কালামের ঘরের সন্তান। আপনার একটা ভাই এতিল। এতিলের অন্য কোনো নাম ছিল? সাকিব বলে যে আমার বাবা এতিম। আপনার বাবা এতিল বলাইতো, আর শাহিবুর। আমি সাকিব ট্রেনের ঘটনাটা বলতে পারবেন কাকি? আপনার মেয়েদেরকে নিয়ে কি হয়েছিল ওই দিন বলেন তো। হানিলে খাইতে গেছে, হানিলে নামছে নামছে ডিংসারি যাই লোয়া দিচ্ছি নামাত হয়ে গেছে। ওই ইয়ে আছে না, শিখ আছে না, শিখ ধরি বট গাছ আপনার মাকে দেখছেন আপনি ভিতর থেকে? হ্যাঁ। আপনার মাকে ট্রেনের ভিতর থেকে আপনি দেখছেন? না, দেখি নাই। ছেলেটা ওই বিয়ের কোলা ছিল। দেখি নাই, আমার থেকে আবার আরেকটা আন্টি কোলে নিয়ে নিছিল। সেটা তো ভিতরে, কিন্তু আপনার মা যখন ট্রেনটা ছেড়ে দিল তখন আপনার মা বলতেছে যে ট্রেনটা আমি ধরছি, ধরার পর আমি পড়ে গেছি। আমি দেখি নাই, কিন্তু দেখেন। পাশের লোক বলছিল যে উঠতে পারে নাই। হ্যাঁ। আপনার অনেক কিছু মনে আছে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আপনার মায়ের মতোই মনে হচ্ছে, মা কিনা সেটার জন্য আপনাকে নিজে কোয়ারি করে নিতে হবে। আপনি যেসব তথ্য বলছেন সেগুলো তথ্য মিল আছে। আমি কি কোনো সময় খালে পড়ে গেছিলাম? কিভাবে পড়ছিলাম? ওই তোমার বোনি আছে না, বোনের হুতে নেন দিছিল। হ্যাঁ। হুতন সুন্দরীর খালিয়েন হুতন আর বাবার কত নিচ্ছে ওই খালার মাঝে হই চলে যান দিছিল। তো এগুলো তুলছে। কি বলছে আপনি বুঝছেন? হ্যাঁ, কি বলেন তো একটু, আপনি বলেন। খালের ভিতরে কি করছিলাম? বসেছিলাম পাশে, পড়ে গেছিলাম। ওই আমি যে জান দিছিলাম পোলো করি দুইজনের লই ক্যারিং সরে যাবো ওই পাশে আমার বাইর বাড়ি আচ্ছা। এখানে যাম ওই বড়ি গাতে গেছে বড়ি বড়ি গাতের মাত্র ওই আতর মাইদে আরেকটা কান মাইদে কেনে খালে হয়ে গেছে আচ্ছা, রাতের বেলা দুজনে খালার লগে আসছিলাম তো। তাই আমি কি কি করতাম ছোটবেলায়? ভালো হইতো, কাম টাম করতে যেতাম না, কিছু করতে যেতাম না।
না আমি মানে কিরকম করতাম মানে খেলাধুলা কই বেশি করতাম। কম করতো, এত চুপচাপ আছিল। না মানে চুপচাপ ছিল? নদীর পাশে দৌড়াদৌড়ি করতাম না না বেশি। একারে নদী খালের লগে হোলা পোলো করে সারাদিন থাকতো, আমি তো ওই লার্কি মার্কি ইয়া করতাম হামাইতাম, একলা আসছিলাম সারাদিন চুপচাপ আছিল। চুপচাপ স্বভাবের ছিল? আর আমাদের ঘরের পাশে নানুদের ঘর ছিল না, হুম। ঘরের পিছনে একটা পুকুর ছিল না ছোট, হুম। পুকুরের পাশে একটা কাঁচা বাথরুম ছিল না, ওই যে কলা হ্যাঁ। গাছ টাছ দিয়ে যে পেঁচাই হ্যাঁ। বাথরুম গাঁটা করে যে বাথরুম। মনে আছে? হ্যাঁ বাথরুমে তো তুমি আমার বসাই তোমার অনেক খুঁজছি। এটা একটা ইতিহাস। তোমার মা তোমার ফালায় রেখে চলে যায়। আমি বলি না, আমার ফালায় রেখে যায় না। মানুষ কত খারাপ খারাপ কথা আল্লাহু আকবার। এটা আপনার মা? হ্যাঁ, কেমনে মনে হলো এটা আপনার মা? আচ্ছা সময় দেন। একটু সময় দেন, একটু সময় দেন। দাঁড়াও না, কাকি, কাকি সেন্সলেস হয়ে যাবে, একটু ধীরে ধীরে ওনাকে বোঝান। কাকি শোনেন, একটু পানি খান, একটু পানি খান, অল্প করে, অল্প করে, হ্যাঁ অল্প করে, হ্যাঁ।
শোনেন সোনিয়া, এটা আপনার মা। আপনার কি হচ্ছে, ভূতের অনুভূতি কি হচ্ছে, নাকি আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন? কি মানে কি বলতে চাচ্ছেন? মায়ের মতোই তো লাগে, মায়ের মতোই লাগে। আচ্ছা, কিন্তু আমি আপনাকে আরো শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরো সময় হাতে আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস ওনার সম্পর্কে বলি, জি, যেটা আপনি পরবর্তীতে জানবেন বা এখনই জেনে নেন। সেটা হলো যে ওনার যারা ওনার সঙ্গে এসছে জি, তারা যেটা বলতেছে যে আপনার মা কাজলকে কোলে করে নিয়ে কোনো একটা জায়গাতে যায়, যেই এলাকাটা হলো বর্তমানে ওনাদের জিম্মায়। ওই এলাকাটার নাম কি কাকি, যে এলাকায় গেছিলেন কাজলকে কোলে নিয়ে? বাড়াচর, ভাড়াচর। এটা কোথায়, নোয়াখালীর মধ্যে নাকি ইয়ের মধ্যে, কোথায়? বাড়াচর ধরারে নোয়াখালী। নোয়াখালীর। এখানে উনি গেছিলেন, তখন উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বাচ্চা একটা কোলে ছিল, কিন্তু উনি মানসিকভাবে, হ্যাঁ, হাতিয়াতে নৌকা হারই, হাতিয়াতে হেন সালেমুল গান। তখন কাজল হচ্ছে বড় বোন, এবং আপনার মাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখার পরে ওই এলাকার লোকজন কাজলকে একটা জায়গায় পালক দেয়, আপনার মাকে সুস্থ করে। তারপরে আপনার মার বিয়ে হয়, তিনি হচ্ছেন কালাম সাহেব। ওনার কথা অনুযায়ী সেই কালাম সাহেবের ঘরে হচ্ছে সোনিয়া এবং এতিল। কাকি, এই সোনিয়া আর এতিলকে নিয়ে আপনি সেদিন কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলেন কই? কইতে কি ওই ধরেন তো রুজি টুজি তো নাই, আর বাড়িতে তো চাইলে দেখবেন যে ছোট ভাই যে থাকি হুম চেঙ্গামুয়ারি ওর বাপে বিয়া দুগা করছে, হুম ওরা কি মারাতে দেয় না। কালাম কি 2টা বিয়ে করছিল? আচ্ছা, আপনি সেকেন্ড বউ না প্রথম বউ? আপনি মেজো, বড় আছে আর একটা ছোট করছে। আর একটা ছোট করছে। তো আপনি এই যে বাচ্চাদেরকে নিয়ে কোথায়, স্টেশনে কোথায় যাচ্ছিলেন? এই ঢাকা কেন? ওই আসরে সব কাজ টাজ করে আপনি এটাই কি প্রথম ঢাকায় আসতেছিলেন, নাকি এর আগেও ঢাকায় আসছেন? তুমি তো আমারে বললা যে আব্বু ঢাকা চাকরি করে, ঢাকা যাব। এসব কইতে মারি মেয়ে তো বোঝে না, এটা ছোট বুঝাই নিছেন একটা কিছু। আচ্ছা, দুবার গেলাম, বাপরে তো ওর তো বাপের দ্বারা খোঁজ খবর নাই, জ্বর টর হইলে হ্যাঁ, অসুখ হইলে ওর বাপের দ্বারা নিলে ওষুধ দিত। আচ্ছা। কারণ ও বাবা কোথায় থাকতো? ওই ছোট কারো বেড়াকে থাকতো। ব্র্যাক? কোথায় এটা? ওই হাসিনে বেড়াক দিছে হে সরে আর চরে? এটা কি ওই নোয়াখালীর মধ্যেই? এই পাঁড়াছে নোয়াখালী মেতে নোয়াখালীর মধ্যে। সরে। বাবার সাথে থাকতো না ওদের? আপনারা ওই এখানে থাকতেন? একটা পাকা বাড়িতে থাকতাম, যে ওটা কার বাড়ি ছিল? রাজু বাড়ি। রাজু গোবারি? রাজুটা কে? ওই কথা কইছে যে ওই যে এখানে কথা বলছে সে হচ্ছে রাজু। পাকা বাড়িতে থাকতেন। আমি সবাইকে নিয়ে আসছি, সবার সঙ্গে কথা বলার সুযোগ আছে। আচ্ছা, এখানে আপনি যেটা বলছেন যে আমি আমার পরিবারের সাথে বাবার বাড়িতেই ছিলাম, জি। আপনি এটা বলছেন। আমার বাড়িটা ছিল একতলা গেট দেওয়া পাকা বাড়ি। না, প্রথমে বললাম না যে ওখান থেকে নিয়ে চলে আসে, তো ওই বাড়িতে আর যাই নাই। হুম, ওই নানু বাড়িতেই ছিলাম, ওইখানেই ভাই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওখানেই থাকতাম, ওখানে আর যাই নাই। ওখান থেকে চলে আসি, যে ওইটা খেয়াল আছে, বাড়িটাই চোখে বাঁচত শুধু। যাইলে লগ লগ চলে যেতাম, তোর না গেছি না দুপুরে বিয়ে করে আবার মানে বাড়িটাই আমার চোখে বাঁচত। হুম, আর আমি মনে করছি ওখানেই বোধহয় আমার বাবা থাকতো। তো মা বললো যে ঢাকা চাকরি করে, যতবার জিজ্ঞেস করতাম বলতো ঢাকা চাকরি করে। হুম, তারপরে ওখানেই থাকতাম, নানুর বাড়িতেই থাকতাম গ্রামে, হুম, ওখানেই বাই হয়। হুম। কাকে, যে আপনি যে ট্রেনটা যে ছেড়ে দেওয়ার পরে আপনি কি করছেন, কোথায় কোথায় গেছেন, কি করছেন আমাকে একটু বল। যাই না। হ্যাঁ, একটা বাংলাদেশে শুক্রবার ছিল, ওই আমাদের সফরত আছে ডেয়ারি, হ্যাঁ, পানিও নাই, মসজিদে আজানও দিছে, হ্যাঁ, আমরা দেখতে ট্রেন থামাইছে। তো ও তোর হিয়ার আগে হানি খুঁজছে, ওই খিচুড়ি খেয়েছি যে হ্যাঁ, তো রাজু পাইতেন, সে পেতেন খিচুড়ি খাইতে রন হয়েছে। হুম, তো অনুপমা পানি খাম, আর একটা বেড়া হ্যাঁ, আচ্ছা। ছোটবেলা মাঠটান দিছে নাকি? মাঠটান নিয়ে কোনো ঘটনা আছে? হয় খেয়াল নাই। খেয়াল নাই? মায়ের সাথে কোনো মজার ঘটনা? আমি মারছিলা একদিন মারছি। কিসের জন্য? কপাল ভালো যে একদিন খাইছে মাত্র। একদিন মরিচ দিছি, মরিচ দিছিলেন চোখে? কেন? একদিন মরিচ দিছি কি ওই নদীর কূলে তো মানুষ মারা যায়, হ্যাঁ। মরিচ চলে গেল। আচ্ছা, এটা তো মনে থাকার কথা। খেয়াল নাই। ছোট আসলে মরিচ দিছি। আচ্ছা। মানুষের মারতে রাখতে মারা না, মারতো না। মারতো না, না? যুদ্ধ খাইতাম তো আমি, আমার পেতে না কেন আলাদা খাইতাম, ঘরে তুই যেতাম কিছু একদিন খাইতেও না দিত, যতক্ষণ খাইতাম এতক্ষণ। আমি খাওয়াই দিতাম, খাইতে পারতাম না, একটা খাইতাম 5-6টা ফালাই দিতাম। ওর খেয়াল আছে। হয়েছে তো এক সময় ধরনের রয়েছে না বাড়ি রয়েছে, আর ভাই আমার গরুর দুধ ছিল,
ও দিত, ও দিলে আমার বাবা ওর কোনো হাতে করে দিত। এগুলো মনে আছে? এগুলো মনে নাই। আচ্ছা, আপনি বলছেন চুল লাল ছিল, আপনার চুল তো এখন আর লাল নাই। লাল কি লাল আছে? আছে। লাল আছে। আচ্ছা, এইটা কি আপনার মেয়ের চুল কি লাল ছিল ছোটবেলায়? হ্যাঁ, নাকি আমরা বলে দিচ্ছি এই জন্য বলতেছেন? লাল ছিল? ছেলেরও কি লাল ছিল? ইতিলেরও কি লাল ছিল? হ্যাঁ ছেলের আবার একটা কথা আছে, হ্যাঁ, ওই ও মার হাড়তে আইছে। ও আচ্ছা জি, আচ্ছা আচ্ছা, এটা অনেকেরই থাকে, ওটা ঠিক আছে। ওটা এটা আর কিচ্ছু দাগ নাই, আর এই সামান্য কানা এই আড়ু। এটা যদি আমরা এতিলকে পাই, এই যে বিষয়টা আসলো এখানে, এটা আমরা হিডেন করে দিব প্রিয় দর্শক এবং শ্রোতা। যদি আমরা এতিলকে পাই তাহলে এটা আচ্ছা, একটা আমার কোনো দাগ ছিল ছোটবেলার শরীরে? একটা দাগ আছে। কই? দেখেন তো। আপনার মা বলতেছে গলার এই জায়গাটা দিয়ে নাকি আপনার এদিক থেকে কোনো কিছু না ছিল। না, এখানে কোনো দাগ নাই। হ্যাঁ, এখানে কোনো দাগ নাই। এ বান্দা খোলা যাবে না তো, দাগ নাই তো। দাগ গেছে সামান্য ইয়ে আছে তো, সামান্য। হ্যাঁ, আচ্ছা, শরীরের কোনো কোনো জন্মদাগ কোনো কিছু নাই? না। কোনো জন্মদাগ কোনো কিছু নাই আপনার জানা মতে? কোনো জন্মদাগ আছে? আমার পায়ে আছে, পায়ে আছে। এই যে এই পাশ দিয়ে, মানে কিরকম দাগটা ছোটবেলা থেকেই দেখতেছি। আচ্ছা, নড়েও না, কিছু হয় না। ছোট বিসি যে উঠছে হ্যাঁ হালকা, ছোট থাকতে যে বিসি ঢোলান ছোট ছোট, হ্যাঁ, ওগুলা। আচ্ছা আচ্ছা, আপনার ভাই কয়জন? ভাই 4 জন। 4 জন। মাছ ধরতেন কেউ এর মধ্যে? কে নাম কি ওর? জাভের বড় ঘর নাম আবুল কালাম। আবুল কালাম। এক মামা মাছ ধরতেন, এক মামা কৃষি কাজ করতেন, অন্য মামা অন্য কাজ করতেন, এভাবে বলছেন। খালা কয়জন? ওর খালা কয়জন? মা খালা? হ্যাঁ, 2 জন। 2 জন। এখানে বলছে আমার মামারা 3 জন, মা খালারা 2 জন। আমি এই জন্যের বেশি দেখছি যে 3 জনকেই বেশি দেখছি, আর একটা খালাকে দেখছি। আচ্ছা, আপনি আর আপনার বোনের নাম কি? আর বোন ওই যে নাম সুফিয়া, সুফিয়া। হিয়ের ছোট ঘর নাম রিজিয়া। আপনার মামাদের, ও বলছে মামাদের একটা টিনের ঘর ছিল, একটা মাটির ঘর ছিল, এগুলো কি ঠিক আছে? বারান্দায় কি ছিল? বারিন্দা তো বারিন্দা ইয়া টোন দিছে, হ্যাঁ, বারিন্দাতে টোন দিছে। বারান্দাতে টোন টং। টোন, টোন। টোন কি জিনিস? টোনের ঘর করে না, ওই বলতেছে মনে হয়, টোন দিয়ে বেড়া দিছে মনে হয়, তাই বলতেছে। আচ্ছা, বারান্দায় কি ছিল? সোনার ঘর ছিল। না না, বারান্দায় কি ছিল? মাটি মাটি তো ছিলই, ঢেকি ছিল। দেখে দৌড়িয়েছে। বারো মাস। কাজল, সোনিয়া, এতিল। নানু বলেছে আমার বড় বোনের নাম কাজল। সব ঠিক আছে, এগুলো মিল পাওয়া গেছে। মামাতো ভাই রুবেল, রুবেলকে আমরা নিয়ে আসছি আজকে। আপনি বাইরে গেলে দেখতে পাবেন রুবেল নামে আমি আসছে। যদি বাড়িতেও যাই, ওই আশপাশ দেখলে হয়তো আমি আপনি আরো চিনতে পারবেন, পারবো। চিনতে পারবেন যেখান থেকে ও হারাইছিল, যে এলাকায় ও বড় হয়েছে, এলাকা হিয়ান ভাঙ্গেছে, সেগুলো ভেঙে গেছে। বাই ভাঙ্গে আর সাইড বাই ভাঙ্গি তখন কতটা চলে গেছে, মানে নদীতে নদীতে ভেঙে গেছে। আচ্ছা, ঠিকানা বলছে কুমিল্লা বা চাঁদপুরের দিকে হতে পারে। আপনার বাড়ি কোথায় ছিল কাকি? ঠিক আছে, মায়ের কথা কোথায় বাড়ি, কোথায়, কোন এলাকায়? আপনার আপনার বাবার বাড়ি কোন এলাকায়? বাবার বাড়ি শান্তিপুর ধরে এখানে। শান্তিপুরটা কোথায়? জেলা কোথায়? কোন চর? জিলা নোয়াখালী, আমরা তো হাতিয়া। নোয়াখালী হাতিয়া। কুমিল্লা বা চাঁদপুরের দিকে হতে পারে, হতে পারে, যেহেতু আসলে তেমন কিছু নাই। কি মনে হয় সোনিয়া, যা পাইলেন তাতে আপনার কি অবস্থা এখন, আমাকে একটু বলেন। হ্যাঁ, মন কি বলতেছে? মন তো বলতেছে মার মতোই। মাই বলতেছে, কিন্তু আপনি শতভাগ নিশ্চিত হতে পারতেছেন না। আমি ওই এলাকায় গেলে হয়তো আরো কিছু চিনতে পারতাম, এখন তো ভাঙ্গে গেছে। ভাঙিয়ে গেছে, এটা ঠিক। কথা বলতে হবে, অনেক বেশি সময় নিতে হবে, মিশতে হবে, দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে আসলে মা কিনা। সেটাও একটা হতে পারে। হ্যাঁ, মানে জোর করে স্টেটমেন্ট, এটা তার সিনেমা না, নেওয়ার তো কোনো কিছু নেই আপনার ভিতর থেকে না আসলে। আর আরেকটা প্রক্রিয়া আমরা বলি ডিএনএ টেস্ট করা। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যে উৎসাহটা দিব সেটা হচ্ছে, আপনি নিকটস্থ থানায় গিয়ে একটা, আপনার এই প্রসেসের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তারা ইনভলভ আছেন। আপনি যদি নিকটস্থ থানায় গিয়ে আপনারা যদি একটা অ্যাপ্লিকেশন করেন যে আমরা এরকমভাবে পেয়েছি, আমরা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করতে চাই, তাহলে বাংলাদেশ সরকার থেকে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে, কোর্টের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক। তারপরে আপনারা নিজেরা ডিএনএ টেস্ট করে নিলেন, অথবা সরকার থেকে যদি সহযোগিতা করে আপনারা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে পারেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আমি সবসময় বলি যারা এখানে আসেন তারা প্রাপ্তবয়স্ক, তারা যেন এই কাজটা করেন, কারণ আমাদের কাজ হচ্ছে এরকমভাবে কোনো একটা পরিবারকে নিয়ে সামনাসামনি করা। এরপরে নিশ্চিত হবে মানবে কি মানবে না, ডিএনএ টেস্ট করবে কি করবে না, সেটা সম্পূর্ণই যারা আসেন তাদের বিষয়। কাকি, এটা আপনার মেয়ে?
আপনি নিশ্চিত? হ্যাঁ, আমার মেয়ে। কেমনে বুঝলেন আপনার মেয়ে? হ্যাঁ, মেয়েতে মেয়ের বাপরে মেয়ে কি মাননি এমন কথাই সবই তো মার, মা সব তো মা। সবই মার। বাপের আসলে কি, বাপের পরিচয় পরিচিত হয়, কিন্তু আসলে তো মাই সবকিছু করে। যদি ভাবে তুলনা করা ঠিক না, সবার ভিন্ন ভিন্ন ভূমিকা আছে। হ্যাঁ, আমার কই তো আমরা তো ঘৃণা করি আমার 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 কই তো হবে না, ও তোর বাপের সব। তো কি করবেন এখন? মেয়েরে কি করবেন? আপনি তো বলতেছেন মেয়ে, সে তো একটু হলেও সন্দেহের মধ্যে আছে, তো এখন কি করবেন? আমার বাড়িতে আমি যেখানে থাকি যাইব, আচ্ছা, ওর আছে নানা বাড়ি আছে, মা ওরে আছে। কাজলকে দেখছেও কখনো? দেখছি ওরা খেয়াল খেয়াল নাই। কাজলকে দেখছেন কখনো? মনে নাই আপনার, হয়তো ছোটবেলায় দেখছেন, মনে নাই। হুম, কাজল তো ওই বেরিয়ে রাখে অনেক ওই আগের মানে আগের বাবা যিনি, উনি ওনার কাছেই থাকে? আপনি আগের যে বিয়েটা হয়েছিল সেখানেই থাকে? কার কাছে থাকে? ওই যে যে আচ্ছা, পালকের জন্য যে নিচ্ছে সে থাকে। এই যে এখানে বলছেন আমার খালা খালু ঢাকা থেকে বেড়াতে আসেন, খালা খালু আসছিল ঢাকার থেকে বেড়াইতে। সিটাংতে গেছে আর বোন রিজিয়া কইছে নিতে। হ্যাঁ, রিজিয়া সিটাং। আপনার বোন? হুম। আপনার বোনের নাম কি? রিজিয়া। রিজিয়া গেছিল বেড়াইতে? আপনি কি কোথায় বেড়াতে গেছিল? আমাদের নানা বাড়িতে গেছিল বেড়াইতে। একদিন খালা খালু ঢাকা থেকে বেড়াতে আসেন, শুনছিলাম ঢাকা ঢাকা। সিটাং। আচ্ছা, বাসা থেকে বের হয়ে নৌকায় করে নদী পার হন, নদীর ওপারে বড় বাজার, বাজারের পাশে পাকা সড়ক রাস্তা, সেখান থেকে মা আমাদেরকে নিয়ে বাসে ওঠেন। এই ছিল আপনার বর্ণনা। এগুলো কি ঠিক আছে? 4 নাম্বার ঘাট। আড়ি আড়ি আইতাম তো। ছোটবেলায় নদীতে পড়ে যায় ও, এটা তো আপনার মনে থাকার কথা কাকি। মনে আছে। কেমনে পড়ছিল? হতে ওই সাইড যেত যে মতো লই জানতেছি। তারপরে কে তুলছে? বাঁচাইছে কে রয়ে? আসলে ধরেন নি হারানো তো। হ্যাঁ, নি ধরেন হানি টানি নিয়ে পারতে পারেনি। ও নিয়ে পারে নাই আর কি। তারপরে আশেপাশে লোকজন তো খাইছে। লোকজন আছে। ও যদি ওইদিকে যদি আমরা ইয়ে হইতো তাহলে লই গেছিল। সোনিয়া কি করবেন? ও এদের আর হুনানো তো আর আমার নিজেকেও তো অসহায় মনে হচ্ছে, আমি কোন থেকে কোন ফিলিংসে চলে যাচ্ছি বলা খুব মুশকিল। আমারও হুনানো, আমি বাড়িতে ছিলাম না। ওই যে খালি পা দেখতেছেন বারবার, পায়ে কি হয়েছে বলেন তো? পায়ের একটা চিহ্ন আছে। কি সেটা আপনি জানেন? আমার এই যে যেরকম পা এরকম পা মানে খুব কমই। হ্যাঁ, একটু দেখান তো আমাকে, পরের মই আছে। আমি একটু দেখতে চাই, মানে কি সমস্যা। মুড়ি। দেখি দেখি, এটা তো দেখেন আপনার মায়েরটা ওরকম কিনা। মুড়ি বলতে? আচ্ছা কাকি, আপনার এই যে দাঁড়ান, ওইভাবে না, ওইভাবে না কাকি, বসেন, আপনি বসেন বসেন। চিকন মুড়ি। চিকন মুড়ি মানে পায়ের গোড়ালির কথা বলতেছেন তাই না? বসেন কাকি, বসেন। আরে পাটা ভেঙে দিছে একদম। আপনার পাটা ঠিক করে নাই কাকি? না করোনা সিটাং এটা সিটাং এই মাটি ফেরা যে ইয়ে আছে। তো আপনার হাড় এটা ঠিক করে নাই কেন? আমি একটু দেখাই প্রিয় দর্শক এবং শ্রোতা, যে ওনার পাটা ছেলে ধরা মনে করে কিভাবে পাবলিক পিটায় ভেঙে দিছে। দেখি কাকি, একটু পাটা দেখাই আপনার। আহা, এই হাড়টা ঠিক হয়নি না? ইস, পায়ের উপর কোপ দিছিল। ইস, এই ভাই ছোট ভাই মানুষ এত খারাপ। ছোট ভাই ওই ছোট বাচ্চা দেখলে আপনি কোলে নিতেন না? পায়ের গোড়ালি মিল পাওয়া যায়? গোড়ালি তো চিকনই। আপনার মতোই কিন্তু গোড়ালি, গোড়ালি কিন্তু একই আপনার মতোই। একই আকৃতি। সোনিয়া, এখানে একটা কথা বলি আমি, সব কথা শেষ কথা, সেটা হচ্ছে যে এই যে 2 মাস হয়ে গেল আমাদের, জানুয়ারিতে প্রচার করছি, জি। অ্যাটলিস্ট একটা পরিবার তোমরা পাইছি যেটার সাথে আপনার তথ্যের অনেক কিছু মিলে যায়। বাকি জীবন জুড়ে আপনার বিভিন্ন পদ্ধতি আছে এনশিওর হওয়ার। আপনি মিশতে থাকবেন, কথা বলবেন, মিশতে থাকবেন, কথা বলবেন, তারপরে আপনি নিশ্চিত হতে পারবেন, যেটা হয়তো আজকের 1-2 ঘন্টায় হচ্ছে না। আবার এমনও হতে পারে যে ডিএনএ টেস্টের কথা আমি বললাম, সেটার জন্য আপনি একটা স্টেপ নিয়ে ফেললেন, হয়তো একটু সময় লাগবে। যেহেতু আপনার হাজব্যান্ড একটা মোটামুটি একজন ভালো ভদ্রলোকের তত্ত্বাবধানে আছে, আমি যতদূর জানি, উনিও চাইলেও সহযোগিতা করতে পারে, করে আপনার একটা স্টেপ নিয়ে ফেললেন, ইন দ্য মিন টাইম সম্পর্ক রাখলেন, ডিএনএ টেস্ট করেও আপনারা রেজাল্ট পেয়ে গেলেন, সেটাও হইতে পারে। আর সব কথার শেষ কথা হচ্ছে যে আপনার মন থেকে যেটা আসবে সেটাই। এখানে আসলে আমাদের বলার কিছু নাই। হ্যাঁ, কাকি মেয়েরা নিয়ে যাবেন? আর কি আসছে ভাইয়া?
অনেকে আসছে যে আমি এখন দেখা করে দিব সবার সাথে, দেখা করে দিই, তারপরে আপনি বাইরে গিয়ে সবার সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত দেন। ওই রুবেল ভাইয়া, রুবেলও আসছে, আমি সবার সাথে দেখা করে দিই আপনার। ওনাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে ওনার জানার কথা ওইটা। জানার কথা। ওকে, দাঁড়ান। দুধ খাইছে, ওর খাবাইতে না, ও খাইতো, ও খাইতো, ওই রুবেলের মারা। আচ্ছা দাঁড়ান, রুবেল যদি অনেক কিছু জানে তাহলে রুবেলকে আমরা একটু ভিতরে নিয়ে আসি, তাহলে আপনি যদি দেখলে যদি চিনতে পারেন। রুবেল বড়, একদিনের বড় রুবেল। ও রুবেল ওর বড়? আচ্ছা আচ্ছা, কোথাকার পানি কোথায় গিয়ে করায় আজকে, এটাই তো দেখতেছি। দাঁড়ান একটা মিনিট, হতাশ হওয়া যাবে না, মূল কথা হচ্ছে এটা। কাকি, আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন তো। আসসালামু আলাইকুম। বসেন, ওই যে সিট ফাঁকা দেওয়া আছে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রুবেল। কি হয় এই মেয়েটা? আমার খালতো বোন। আপনি কি জিজ্ঞেস করবেন? করেন। আমার কোনো সময় যে এই জালের এই একটা ব্যাগ দিছিলেন ওই পয়সা রাখার জন্য। হ্যাঁ, হইতে পারে, কিন্তু আমার এরকম ওর সাথে কোনো স্মৃতি থাকলে মনে করেন, থাকলে একটু মনে করেন। হ্যাঁ, এমনিতে আমি এগুলা নিয়েই এগুলা বানাইতাম। এটা ঠিক আছে যে পয়সা রাখার জন্য এই কালো এই সবুজ রঙের সুতা যেগুলা, ওগুলা দিয়ে জালি বানাইতাম। ওই ছোট ছোট ব্যাগ যেগুলো হয়, হ্যাঁ হ্যাঁ, এগুলা আমরা এখানে রাখার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা রাখার জন্য এগুলো বানাতে পারেন আপনি? এগুলো আমি বানাইতে পারি, এমনকি বানাইতাম। আচ্ছা, আর এমনিতেই মামারা ওই সুতা নিয়ে আসতো, ওগুলা নিয়ে বানাইতাম। কিন্তু ওকে দিছি এমনকি ওরকম আমার মনে আসতেছে, আবার নাও আসতেছে, কারণ ওরা অনেক ছিল তো আমার, বা তখন তো আমরা ছোট, আমার ভাই বোন, খালতো ভাই মামতো বোন আরো অনেক আছে, ওগুলা নিয়ে মনে করি। আপনার গালের এই দাগটা কিসের? এটা আমার ওই যে চাপা কলের accident, এটা কি ও জানে ছোটবেলার ওই সময় থেকে না পরবর্তী সময় হয়েছে? আমার তো ওই যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এই যে আপনার 5-6 বছর আগেতে। আচ্ছা, 7 বছর। ওর সাথে ও ছোটবেলায় কেমন ছিল টুকটাক একটু মনে করতো? ও কিন্তু বানাইতো, তার মানে একটা জিনিস বলছে, ও বানাইতো। এই সুতা দিয়ে ব্যাগ বানানো, এটা কিন্তু যে পারে সেই বলবে যে আমি বানাইতে পারি। সো দিছে হয়তো বা কোনো একটা সময়, কিন্তু ওর মনে নাই, এটা হচ্ছে কথা। আর কোনো কিছু আছে কিনা রুবেলের সঙ্গে একটু দেখেন তো, স্মৃতি কোনো কিছু মনে নাই? এই যে এটাই মনে আছে। ওই পাকা বাড়িতে কি আমার বাবা গেছিল কোনো সময়? হ্যাঁ, আমাদের দেখতে, তোমার দেখতে গেছিল। গেছিল, ওই আমরা খাবার দিছি না, দেবা দিন। কি বলছে? আমি দেবা দিন গেছিল, ওই রাত ছিল তো, রাগের কারণে দেখা দেয় না হইতে পারে। মানে ওই পাকা বাড়িতে থাকতে মানে। আচ্ছা, এই পাকা বাড়ির কথা বারবার বলতেছে, পাকা বাড়িটা কোনটা? পাকা বাড়ি হচ্ছে যাই আমার ওই নানু হয়, হ্যাঁ, ওনার খালা আমার নানু হয়। হ্যাঁ, ওইটা মাঝদিতে, মাঝদিতে যে বাড়িটা, ওই বাড়ির কথাই বলতেছে। কেননা আমি যখন ওই আমাদের খালাম্মারা ওনাদের বাড়িতে চলে যায়, আর আমাদের বাড়িতে কিন্তু দূরত্ব আছে, আমরা মাঝে মধ্যে যেতাম, বুঝতে পারছেন? দূরত্ব আছে, তোর বড়, এটা বলছিলাম। আর যখন আপনার মনে করেন যে হারিয়ে গেছিল ওরা, তখন কিন্তু আমার খালাম্মা যখন আমাদেরকে আইসে বলে, তখন আমার ওনার মামাতো ভাই যেগুলা ছিল, ওরা বিশ্রাইছে যা টুকাইছিল, মনে করেন যে কোথায় আছে, কি কোন জায়গায় নিয়ে গেছিলেন। না সেটা ঠিক আছে, ওটা অন্য প্রসঙ্গ ভাইয়া। তাহলে রুবেলের সাথে আপনার এতটুকুই, এর বাইরে কোনো কিছু মনে নাই? সোনিয়া, এর বাইরে সোনিয়ার কি একটাই নাম ছিল নাকি অন্য কোনো নাম ছিল কাকি? সোনিয়ার নাম তো এই ডাকতাম, সোনিয়া ডাকি। আর এছাড়া অন্য কোনো নাম রাখছিলেন? অন্য ডাকি মারা রাখছি, কি রেখছি বলতে পারেন না? আমার মনে আছে যে ওই যে বাড়িতে আমার বাবা আমাকে কোলে নিত, আদর করতো, থাকতো আম্মুর সাথে, ওটা খেয়াল আছে। তখন কিন্তু আমার আঙ্কেল আমার নানুরা বলছিল যেরকম আর কি, যখন আমার আঙ্কেল তখন বিয়ে করে, ওই টনিগণ না, তখন কিন্তু বিয়ে করে না, আমার আন্টিকে খালাম্মাকে বিয়ে করছে। তখন কিন্তু আসা যাওয়া করতো, আমাদেরকে দেখে শুনে যাইতো, আদর করতো, এটাও বলছে। কিন্তু আমার আঙ্কেলের কথা আমারও মনে নাই, আপনার আঙ্কেলের কথা আপনারও মনে নাই? আমারও মনে নাই, কেননা আমি তখন ওর মতোই, কিন্তু আমার আঙ্কেলের তেমন একটা চেহারা মনে নাই। কিন্তু আমার একটা স্মরণ আসে, একটু হালকা শরীর ছিল, একটু স্বাস্থ্য ছিল। এতিলকে মনে আছে কোনো কিছু? না, এতিলকে মনে নাই। আমরা তখন ওই শরতে আরেক শর আছে, ওই আমি বললাম না দূরত্ব আছে, তখন এতিল হয়েছে কিনা, কিন্তু আমি চনিয়া হয়েছে যে এটা জানি। যখন হারিয়ে গেছিল তখন বলছি যে কি আপনার আমার খালতো ভাই আরেকটা হয়েছে যে ছোট এতিল, এতিমের কথা বলতে পারি, এতিল বলছিল, কিন্তু ওর নাম বলতে রাখছিল এতিম। এতিম? হ্যাঁ, এতিম।
এতে মানে আমার ওই মামাতো ভাই ওনার মামাতো ভাইয়ের আরেকটা নামও আছে, আমার মামা হয়, সেটা হচ্ছে আমার নানুর বোন আর কি, আমার আপন নানুর ভাই বোন। পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস সমাধান করতে বসছি মনে হচ্ছে এরকম, কার মামা কোন মামা, তো বোন টোন সমস্ত কিছু মিলে জটিল পাকে যাচ্ছে। রুবেল আর কাকি দুজন আপনাদেরকেই বলি, সেটা হচ্ছে যে আপনারা সমস্ত কিছু বলছেন, আমিও আমার জায়গা থেকে সমস্ত কিছু বলছি। আপনি ওনাকে নিজের মেয়ে মনে করে এখানে আসছেন, তাই না? এবং আপনি তো বলছেন এটা আপনার, এটা আপনি শতভাগ নিশ্চিত যেটা আপনার মেয়ে? 100% কাকি আপনার? উনি একটু আস্তে ধীরে এই কথাবার্তা বলেন, হ্যাঁ? হ্যাঁ একটু জোরে বলি। না কোনো সমস্যা নেই, আস্তে বলুক। ওনার এই মানসিক যে ব্যাপারটা, এটা কি র্যান্ডমলি হয়, মানে রেগুলার হয়? এগুলো রেগুলার না, যখন মানে টেনশন আগে করলে হতো, আইসে যায়। টেনশন আর সমস্যা। এই বিষয়গুলো কি আপনার মধ্যে আছে সোনিয়া? না ও, আমি কেন জিজ্ঞেস করলাম, জেনেটিক্যাল হতে পারে কিন্তু অনেক সময়, যে বাবার থাকলে তার আমার জেনারেশন। ওই হঠাৎ করে মেজাজ গরম হয়ে গেলে মানে মাথা ঠিক থাকে না। আচ্ছা, সেটা তো এমনি সবারই এমনি ঠিক থাকে। অন্য কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা দুইজন বাইরে গিয়ে বসেন, সোনিয়া এখানে থাকুক, আমি একটু কথা বলি ওনার সঙ্গে, কথা বলে তারপর আমি সোনিয়াকে বাইরে নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। সোনিয়ার ভিতরে যারা ঢুকছে ওনারা বের হবে, আর সোনিয়ার হাজবেন্ড ভিতরে ঢুকবে। ওকে যান। ওয়ালাইকুম আসসালাম ভাই, এক বসেন। সরি, আমি ক্যামেরার পজিশনটা একটু আরেকবার ঠিক করে নিই। সোনিয়া, আপনি এবার মন খুলে বলেন আমাকে যে কি হয়েছে বা কি অবস্থা, কি দেখলেন, কি ফেস করলেন, সবকিছু বলেন। আমরা একটু সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিই যে কি করা যায়। হ্যাঁ, আপনার অনুভূতিটা বলেন আসলে, কারণ আপনার হাজবেন্ডেরও জানা দরকার। মানে যা হয়েছে সবকিছু ওনাকে একটু ব্রিফ করেন, প্লাস আপনার ওপিনিয়নটাও একটু জানান আমাদেরকে, মতামতটা। এখন ওই যে পাকা বাড়ি ওইটাতে বলে কি আম্মুর খালার বাড়ি ছিল, তো ওইখানে থাকতো বলে প্রথমে, আর ওখানে আমার আব্বুও গেছিল আমাদের দেখতে। হ্যাঁ, তাই ওখান থেকে পরে নানুর বাড়িতে চলে যায় আর কি, ওখানেই থাকতে থাকে, ওখানেই ভাই হয়। ওনার সবকিছুই তো মিলে গেছে ওনার সাথে। আর আমার ওই যে ভাই রুবেল জালি ব্যাগ দিয়ে যে পয়সা রাখার ব্যাগ বানাইতো, ওটা তো আমি খুলি নাই ভিডিওতে। আপনি বলেন নাই, আমিও জানতাম না। না আপনাকে দিছে কি দেয় নাই সেটা ওনার মনে নেই, বাট ও বানাইতো বলছে। বানাইতো, ওটা মার কাছ থেকে আমার কাছ থেকে শিখছিল। এটাও তো বের হওয়ার কথা না। আর এটা তো এমন না যে আমরা সবাই করি বসে বসে পয়সার ব্যাগ বানাই, না। আর খুবই ইউনিক জিনিস। আর ওনার মুখের দুই পাশে যে দাগটা, এটা তখনও ছিল। আমি কিন্তু ওই যে আপনি যখন মাঝখানে আমি যখন ইয়ে করতে, তখন আপনি আমাকে বলতেছিলেন এটা, তো আমি ওর বের করি না। আমি দর্শকরা বুঝবে যে কেন আমি ওনার ফেস থেকে মাস্কটা খুলতে বলতেছিলাম, এই কারণে খুলতে। আমি বললাম যে ঠিক আছে, পরবর্তীতে ক্লিয়ার হোক বিষয়টা। আচ্ছা, এটাও মিলছে। চেহারার যদি গঠন বলতে বলেন, এটা আমার যদিও বলা উচিত না, তারপর আমি বলি 100 জনের মধ্যে 90 জনই বলবে যে আপনার মায়ের সাথে আপনার চেহারার কিছুটা মিল আছে। হ্যাঁ, আর ফর্সার ব্যাপারে যেটা, আপনার মার স্কিন টোন আর আপনার স্কিন টোন ডিফারেন্ট, বাট আপনার বাবার স্কিন টোন নাকি এরকম ছিল। ফর্সা ছিল বলে। হ্যাঁ, আর আপনি যেসব তথ্য দিয়েছেন, এই যে হাসিনা বাবার নাম বলতে পারেন না, না বলতে পারার পেছনে অন্যতম কারণ কিন্তু বাবা একসঙ্গে না থাকা, আমি যেটা মনে করি, আমার সাইকোলজি যেটা বলে। আর এই যে কাজল, সোনিয়া, এতিল, এগুলো সব মিলেছে। মামাতো ভাই রুবেল, সেও মিলেছে। বাকি আপনি ঘটনার যে সব বর্ণনাগুলো দিচ্ছেন, কিভাবে কিভাবে হারাইছে, কোথা থেকে কোন স্টেশন থেকে হারাইছে, স্টেশনের ঘটনা, সেটাও মিলছে। এবং আপনার মা বলবো না, যে এই মহিলার যে বাচ্চা কাচ্চা হারাইছে, তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ওনার পা। হ্যাঁ, আপনি তো বাইরে শুনছেন, ওনার পাটা আমি ভিডিওতে দেখাইছি, পারলে আপনি পরে দেখে নিয়ে। ওনার পাটা যে ভেঙে দেয় বা ওনার পায়ে যে কোপ দিছিল, এইটা দেখলেই বোঝা যায় যে উনি আসলে ওনার বাচ্চার জন্য কি পরিমাণ কাঙ্গাল ছিলেন। স্বাভাবিক, দুইটা বাচ্চা হারানোর পরে মায়ের মাথা ঠিক। উনি ছোট বাচ্চা দেখলেই ধরতে যাইতো, নিজের মনে আদর করতে চাইতো, এরপরে বাচ্চা ধরা মনে করে ওনার সাথে এই আচরণটা করা হয়েছে। দেখেন, এই জন্য আমরা যা দেখি তার পেছনে অনেক বড় ঘটনা থাকে। নিঃসন্দেহে আমার বাচ্চাও যদি এরকম বড় কেউ ধরতে আসে, আমি নিঃসন্দেহে সুস্থ থাকবো না, কিন্তু তাৎক্ষণিকভাবে যে তার পিছনে যে এত বড় ঘটনা, এটা কে জানে, তাই না? সেই জন্যই যে কোনো রিয়াকশন যদি নেগেটিভ হয়, সেটাতে একটু পজ দিয়ে, থেমে, অন্তত 1 ঘন্টা গ্যাপ দিয়ে রিয়াক্ট করা উচিত। ওই 1 ঘন্টার মধ্যে দেখবেন যে ব্রেন আপনাকে বেস্ট সলিউশনটা দিয়ে দেবে। ওনার ভাঙা পাটা এখন ওরকমই আছে, ঠিক হয় নাই, মানে হার্টটা ওরকম ডিসপ্লেসে আছে। তো এখন এত কিছু জানার পরে সোনিয়াকে আমি যেটা বলেছি
যে আপনার যদি সন্দেহ থাকে আপনি সন্দেহ পূরণ করার জন্য সময় নিতে পারেন, ডিএনএ টেস্ট করতে পারেন, যেটা বিষয় আছে। আর যদি সন্দেহ না থাকে, আর ওই যে বাড়ি যেটা প্রথম ছিল ওটা আবার নদীতে পড়লে ভেঙে গেছে, এখন আরেক জায়গায় থাকে বলে। তারপরও আশপাশ বাজার টাজার দেখলে তো আমার চেনার কথা, রাস্তাঘাট। হুম 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 সেটাও কথা। এখন আপনি কি করতে চাচ্ছেন এটা বলেন। এখন উনি আমার মা আমার একদম মন থেকে আসতেছে, কারণ ওনার পায়ের যে আকৃতি ওইটাও মিল, আর আমি যে বললাম 2 সাইডে দাগ ওইটাও মিল, এটা তো এত কিছু মিলে না। আচ্ছা, আপনার কিছু বলার আছে ভাই? এখন আসলে ভাইয়া সম্পূর্ণ ডিসাইড করবে সোনিয়া, যেহেতু সোনিয়া পরিবারটাকে ও ভালো করে জানতো, যদিও ছোট ছিল, ছোট অবস্থায় ও যতটুকু ওর মনে থাকার কথা ছিল বা যতটুকু মনে আছে, এখন এখানে ও যদি বলে এটা ওর পরিবার, আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কিছুই বলার থাকে না। সোনিয়া, আপনি যেসব ভিডিও ইউটিউবে দেখেছিলেন সেখানে কি এই মহিলার কোনো কণ্ঠ বা সাক্ষাৎকার, কোনো ছবি, কোনো কিছু না, দেখেছেন? দেখি পাননি? নাই, শুধু পা দেখছিলাম, পা ছবি। এই পায়ের ছবি সোনিয়ার মায়ের পা ছবি। ইউটিউবাররা যেটা দেখিয়েছে একটা ভিডিওতে, যে দুটো পাকে একত্রিত করে ছবি তুলে ছেড়ে দিয়েছে, But এই ভাঙা পা ছিল, ওখানে ভাঙা ছিল? পা Right, ছিল। হ্যাঁ। আমি দেখি নাই, আমি যেন আরে, জিজ্ঞেস করছি। উনি বলছে পায়ের যে আকৃতি ওইটা দেখে বললো তোমার পায়ের মতো একদম মিল। হ্যাঁ, তাই এটা হচ্ছে যে ওনার যে পায়ের পাতাটা, পায়ের পাতা আর পায়ের গোড়ালি, আপনি গোড়ালিকে কি বলেন? গোড়ালি বলছি। না, এটা মুকরি না কি যেন একটা বলতে। মুড়ি, পিছনের মুড়ি। মুড়িটা একটু চিকন টাইপের, ওর স্যান্ডেল কিনতে গেলে বাজারে, কিন্তু এটা যে আপনার মায়ের সাথে মিলবে এটা আপনি বোঝেন কি করে? ছোটবেলাতে মিল ছিল? না, এটা ছোট থেকে আমার পা এরকম, আর অন্য মানুষের পা দেখে অন্যরকম। হ্যাঁ। আমি নিজে ছোট ছিলাম তো। হ্যাঁ, তো এটা আপনি মার সাথে হয়তো খুঁজতেছিলেন মিল? মার মতো হয়তো হইছি, তাই মনে হইতো। এখন সম্পূর্ণ ডিসাইড করবে সোনিয়া। সোনিয়া যদি বলে এটা আমার না, পরিবার, সেটা তো একবার উনি বলে দিছে, এটার জন্য পাবলিক ওয়েট করতেছিল যে ওর মুখ থেকে বের হোক। আসলে কিন্তু এটা আপনি কনফিউশন নিয়ে বলেন না। মানুষের না। তোমার মনের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তুমি, না, উনি তো বললো যে আমার ঢাকা চাকরি করতে যাবো, ওটা তো আমার এমনি বলছিল, সান্ত্বনা দিছিল হ্যাঁ, যে ও সেটাও বলছে যে সান্ত্বনা দিছি। আসলে ওনাদের যোগাযোগ সমস্ত কিছু চিটং এর সাথে, জি, ওই এরিয়াতে সমস্ত ওনার খালা যে, সেও নাকি চিটংয়ে থাকতো। ও জানতে যে খালা খালু বেড়াইতে আসছে, ঢাকা থেকে আসছে। এখন একটা ছোট বাচ্চা যেখান থেকে আসুক ঢাকায় হয়তো বা মনে করছে। এবং এটা আমি আসলে পাবলিক প্লেসে বলছি যে ওর যে মামাতো ভাই যেটা বলেছিল, ওনার সাথে আমি একটু কথা বললাম, উনিও বললো যে চিটং এ জব করে, আচ্ছা বর্তমানে উনি চিটং এ জব করে। আচ্ছা, তো বিষয়টা এই আর কি, এখন আল্লাহ জানেন তিনি। তবে সোনিয়া যদি তার মন থেকে যদি আসে যে হ্যাঁ এটা আমার পরিবার, আমাদের কারো কোনো আপত্তি নেই। সেটা তো আমি আমার জায়গা থেকেও করতে পারবো না। প্রত্যেকটা মানুষই আমরা নিজের জায়গা থেকে কাজ করতেছি, যারা ভিডিও দেখতেছে তার জায়গা থেকে একটা রেজাল্ট তৈরি হচ্ছে, আমার জায়গা থেকে হচ্ছে, আপনার জায়গা থেকে হচ্ছে, সব রেজাল্ট কাট। এখানে আপনি যা বলবেন তাই, আমার মনের মধ্যে যা আছে সেটাই। আমাদের কারো কিছু বলার নেই। বলেন নাই, এক্স্যাক্টলি বলেন নাই। এটা আমার পরিবার, ওকে, আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে আমি একটু সময় নেব, সেটাও তুমি তোমার বিষয়। না, ও কিন্তু বলছে একবার। এখন যদি আপনি চান আপনি আর ওই বাড়িতে আমার বাবা আসছিল থাকতো আম্মুর সাথে, এটাও আমি দেখছি। কিন্তু এটা তো আর বুঝবো না, ছোট মানুষ কই থেকে কিভাবে আসছে, কি আসলে কি, সেটা তার বুঝা না, নিশ্চয়ই না। সেটা তো সম্ভব না। আপনার বয়সও তখন তো খুব বেশি ছিল না, অল্প বয়স যখন আপনি হারাইছেন। হারানোর বয়স 5 বছর, 4-5-6 বছর মানুষের কি কারো এক্সট্রা অর্ডিনারি ব্রেন থাকে, আল্লাহ দিয়ে দেয়, সেটা অন্য জিনিস। কিন্তু অন এভারেজ তো আমরা দেখি 5 বছর 6 বছরের বাচ্চাদের কি মনে থাকে, তাও 20-25 বছর পরে মানুষ চেহারা দেখলে চিনতে পারে না। আগে মনে তো থাকতোই না, এখন যেহেতু ডিজিটাল, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমার বাচ্চাকে জিজ্ঞেস করলে সবার নাম বলে দিতে পারে, এখন কিন্তু যুগ পাল্টাইছে, এখন তো এখন 20 বছর পরে এই অবস্থায় যদি হারিয়ে যায়, 20 বছর পরে ও যে বলতে পারবে সেটাও তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তো এখন যাই হোক, সবই আল্লাহর ইচ্ছাই। তো এখন হচ্ছে যে সোনিয়ার বিষয়টা হচ্ছে যে সোনিয়া যদি বলে যে হ্যাঁ এটা আমার পরিবার, ওকে, আলহামদুলিল্লাহ, এখানে আমরা কোনো ওকে প্রেশার ক্রিয়েট করবো না। এটাই তো আমার মা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনাল রেজাল্ট বলে দিলাম, বুঝেন কিন্তু আপনি? হ্যাঁ, জি শিওর আপনি? জি। এরপর যদি আরেকজন এসে বলে সবকিছু মিল পাইছে, তখন কি করবো আমরা? না, এটা সম্ভব না, সবকিছু কিভাবে মিলবে? একসাথে তো কারো 2 ছেলে মেয়ে হারায় নাই আজ পর্যন্ত। হ্যাঁ, এটাও কিন্তু একটা কথা, এটা তুমি চিন্তা করিনি এতক্ষণ।
এটা কিন্তু একটা বিশাল লজিক আপনার যতগুলা পর্ব দেখেছি আমি, আমার মনে হয় খুব ভাই। আমি এটা নিয়ে যে পরিমাণ প্যারার মধ্যে ছিলাম বা যে পরিমাণ টেনশন আছে, আমার অর্ধেক চুল, আমার তো মাথার চুল নাই এমনিতে, আরো অর্ধেক পড়ে গেছে। পর্ব আমি মিস করেছি কিনা আমি জানি না, আমি অল্প করে হলেও দেখি যদি সময় না থাকে, বাট আমি এইরকম ঘটনা দেখিনি আর 2 বাচ্চা একসাথে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কারণটা হচ্ছে উনি ধরেন যদি আল্লাহ না করুক, আমি যদি বলি, আমি যদি যুক্তির জায়গায় চিন্তা করি, উনি যদি মিথ্যা কথা বলে বা ওনার যদি মানসিক ভারসাম্য নাই ভাবে যদি আমি চিন্তা করি, ওনার যে 2 বাচ্চা হারাইছে সেটা সাক্ষী তো অনেকগুলো আছে বাইরে। জি ওনাদের তো মিথ্যা বলা, ওনারা তো পাগল হন নাই, ওনারা তো মানসিক ভারসাম্যহীন হন নাই, ওনাদের তো বলার সুযোগ নাই। জি সো এইটা একটা যুক্তি, এইটা একটা মারাত্মক যুক্তি। তাহলে আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম, জি এখনো চিন্তা করার সুযোগ আছে। না কিছু চিন্তা করবো কি। আলহামদুলিল্লাহ। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমার জীবনে। আমি বলি, আমি আসলে ঘোরের মধ্যে আছি 24 ঘন্টা ধরে, 48 ঘন্টা ধরে আমি ঘোরের মধ্যে আছি। কালকে আপনারা শুরুতে যে পার্টটা দেখেছিলেন সেটা ইন্ট্রো পার্ট ছিল, সেটা আমি কালকে সন্ধ্যার সময় দিয়েছি, যেটা আমি অন্য কোনো ভিডিওর ক্ষেত্রে আজ পর্যন্ত করি নাই। এটা দেওয়ার পরে কমলার ভিডিও পাবলিশ হয়েছে, এবং কমলার ভিডিও পাবলিশ হওয়ার পরে কমলার ভিডিওতে পরিবার পাওয়া যাবে, যেটা আমার চিন্তার বাইরে ছিল। 2 ঘন্টার মধ্যে পরিবার পাওয়া গেছে। ওইটা দেওয়ার পরে কমলার ভিডিও ভেরিফাই করেছি আজকে রাত 2টায়। আজকে রাত মানে 21শে ফেব্রুয়ারি রাত 2টার সময় আমাদের ভেরিফাই হয়েছে। তারপরে 2টার সময় স্ট্যাটাস দিয়েছি। আজকে সকালবেলা 10টার সময় ওনাদের কার্যক্রম শুরু হয়েছে। এখন বাজে আমার ঘড়িতে 12:30, একটু পরে জোহরের আজান দেবে। এবং সোনিয়া যেহেতু বলতেছে এটা তার পরিবার, আমাদের মনের মধ্যে কনফিউশন নাই, আমরাও বলতেছি আলহামদুলিল্লাহ এটা তার পরিবার। এবং এইটাকে আমি বলতে চাই আপন ঠিকানার ইতিহাসে তানিয়ার পরে আমি ব্যক্তি মানুষ হিসেবে এটা বলতেছি, দি বিগেস্ট সাকসেস এভার, দি বিগেস্ট সাকসেস। এবং এখানে আরেকটা কথা বলে নেই, যেই 2জন ভদ্রলোক এখানে আয়ুব ভাই এসছেন এবং এই প্রফেসর সাহেব, এই 2জনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আমার স্যালুট জানানোর ভাষা নাই। এনারা একটা দুর্দান্ত কাজ করেছেন। কিছু কাজ লাইনচ্যুত হয়েছে, বাট এটাও আমি মনে করি আমাদের জন্য একটা অনেক বড় শিক্ষা হলো যে বেসিক ভিডিওর কোনো সোর্স যদি পাওয়া যায় তাহলে আপনারা নিজেরা ভিডিও না করে যেভাবেই হোক না কেন আমার অফিস পর্যন্ত রিচ করবেন। বিশেষ করে গেট টুগেদার হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই পাবলিশ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তো এটা একটা মেসেজ এই ভিডিওর মধ্য দিয়ে পাওয়া গেল। তো যে কোনো ভুল থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে আমরা মনে করি সেটা আমাদের পথকে আরও বেশি সুগম করলো, শক্তিশালী করলো। এবং নিঃসন্দেহে 2 ভাইকে আমি ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। এবং ওয়াও, এতিলের ব্যাপারে ওনারা আমাদেরকে যে কথাটা মাঝখানে বলেছেন যে ওনারা অনেক দূরে এগিয়ে গেছেন, এটা নিয়েও আমরা কাজ করব এবং এটার বিষয়েও ইনশাআল্লাহ সুসংবাদ আসার একটা সম্ভাবনা আছে। আমরা এখানেও একটা সোর্স আইডেন্টিফাই করতে পেরেছি। দরকার হলে এটা আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ডিএনএ টেস্ট করার ব্যাপারে স্টেপ নেওয়া বা যা করার, যেহেতু আপনার মাকে আমরা বের করতে পেরেছি, আপনাকে পেরেছি, এবং এরাও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি, সুতরাং সেটাও ইনশাআল্লাহ সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে বিষয়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এখানে না আসলে তা না, ও কিন্তু কালকে পর্যন্ত আমাদেরকে বলছে যে ইউটিউবে যেগুলো ভিডিও হচ্ছে এগুলোর একটাও আমার না। সো আমি কিন্তু এগুলো হইলে আমাকে বইলেন না আসার কথা। বলছেন না মহিউদ্দিনকে আপনি কথা? যাই হোক, তো আলহামদুলিল্লাহ উনি ইয়ে করে নিছে, আপনাকে উনি মা হিসেবে স্বীকার করছে আমাদের ভিডিওতে। আপনি খুশি? চেহারা মিল আছে। তবে আয়ুব অনেক কাজ করেছে। হ্যাঁ না, আয়ুব ভাইয়ের একটা দুর্দান্ত কাজ করছে, গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করেছে। আচ্ছা এ মামা, ধন্যবাদ। ছোট মামা, কি নাম আপনার? আমার নাম জাবার মাঝি। হ্যাঁ, জাবার মাঝি মোহাম্মদ। আপনার বোনের কি 2টা বাচ্চা একসাথে হারায় গেছে? জি, আমার বোনে 2টা বাচ্চা হারিয়ে কি গেছে। কি নাম ছিল? একজনের মেয়ের নাম সনি ছিল, ছেলের নাম সাকিব বলাইতাম, এতিম বাপ হারিয়ে যাবার হরে এতিম বলাইতাম আমরা। এতিম বলাইতেন? জি। তো এতিম রে ও এতিল জানছে নাকি কোন? এতিম বলি জানছে। এই এতিল বলছে। আপনারা কি এতিম বলে ডাকতেন ওকে? আমরা এতিম বলিও ডাকতাম, সাকিব বলিও ডাকতাম, 2 টাইমে ডাকতাম। এটা একটু কনফিউশন হয়ে গেল না? সাকিব তখন কিন্তু তেমন ডাকতো না। আচ্ছা। সাকিব পরে নাম মানে এমনি ওই নানু বলছিল যে সাকিব নামটা, পরে ও আস্তে আস্তে ডাকতেছিল, কিন্তু এতিম নামটা মানে একটু এতিম করতে করতে এতিল ওপেন হিতে হয়ে এতিল হয়ে গেছে। আচ্ছা আর কি আচ্ছা এতিম বলতো, সেটাই এতিল বলেছে সে। আচ্ছা, আর এমনি এখন অন্য নাম যেটা এখন বলা যাচ্ছে না। এমনি অন্য নাম কি নাম ছিল? ও আচ্ছা আচ্ছা, উল্টা পাল্টা নামে ডাকতো। না না, এখন তার তো আরেকটা নাম আছে অন্য ঘরে। ও আচ্ছা, হ্যাঁ, ও সেটা নিয়ে আমরা কোয়েরি করব। না না, কোয়েরি করে আমরা তারপরে করব। আচ্ছা, এখানে একটা কথা বলি সোনিয়া, সেটা হচ্ছে যে আপনার মা মূলত আপনার মানে যিনি বাবা ছিলেন সংসার করার ব্যাপারে, তারা হচ্ছে হলো এই যে এনাদের সহযোগিতায় হচ্ছে বিয়ে শাদী হয়েছিল, এবং আপনার মা পরবর্তীতে যেখানে গিয়ে আসলে আপনাদের কে নিয়ে সংসার করতেছিল তারা কনসার্ন হচ্ছে যে 2জন। আমি ঠিক বলছি নাকি ভুল বলে ফেলছি? হ্যাঁ, এবং এনাদেরকে জিজ্ঞেস করতে পারেন, উনি একটা পাকা বাড়ির কথা বলতেছে, পাকা ঘর। হ্যাঁ,
স্টেশনের পাশে যে বাড়িটা আমার কাজিনের নিজের বাড়ি, এই বাড়ি থেকে উনি দুইটা বাবু নিয়েই ট্রেনে উঠে গেছে মাইজি কোর্ট থেকে। আচ্ছা, আধা কিলো সামনে মাইজি কোর্ট স্টেশন, যেহেতু আমাদের উপকূল, ট্রেনটা হরিণারপুর স্টেশন দাঁড়ায় না, স্টেশনের ইয়েটা একবারে কাছাকাছি, জাস্ট রেল লাইনের অপোজিট সাইডে বাসাটা। হ্যাঁ, ওই বাসা থেকে উনি বের হয়ে বাচ্চা দুইটা নিয়েই উপকূল ট্রেনে উঠে গেছে মাইজি কোর্ট থেকে সকাল। আচ্ছা, তখন এই মেয়েটাই তখন পানি খাইতে বলছিল, হ্যাঁ। আর উনি বোতল নিয়ে পানি আনতে গেছে, ট্রেনটা ছেড়ে দিছে। তখন থেকে আচ্ছা, উনি আর টিস্যু দাও, টিস্যু দাও। হ্যাঁ, উনি আর ট্রেনটা ধরতে পারে নাই। পরে উনি অনেক চেষ্টা করছে নিজের ওয়েতে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে, মনে করছে যে আশেপাশের বাড়িতে আছে। তখন উনি রাস্তার পাশের বাবু ধরে আদর করতো নিজের ছেলে। ওই যে সে পরে তো পায়ে পায়ে উন্ডেড হয়ে আমাদের বাড়িতে আসছে 2 মাস। মেন্টাল। তখন সে পুরাই মেন্টাল ছিল। আপনারা কত বছর ধরে চিনেন ওনাকে? আমি ওকে চিনি তো প্রায় দীর্ঘ 25 বছর। হ্যাঁ, এরকম। মানে আপনাদের এখানে আসার পরে তো বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমি বিয়ে দিয়েছি তাই। আপনি বিয়ে দিয়েছেন? সেকেন্ড ম্যারেজটা। হ্যাঁ, 30 বছরের কম না। হ্যাঁ, 30 এরকম হবে। এতিল যখন হারাইছিল তখন এতিলের বয়স কত, মানে কত বয়স ছিল? এদের বয়স তখন 1 বছর। 6-7 মাস, 1 বছর কাছাকাছি। কাছাকাছি, কাছাকাছি। তখন ছেলে যদি খাইতে পারে একটা গ্লাস উঠছে মেয়ে ছিল তখন 6 বছর। হ্যাঁ, মেয়ে তখন 6 বছর ছিল। মেয়ে 6 বছর ছিল। হ্যাঁ, মেয়ে কত বছর? 6 বছর কত বছর না, বলেন আপনি বলেন কত বছর? 7 বছর। 5 থেকে 7 বছর ওই ঠিকই আছে, 5, 6, 7। ওটা তো এক্স্যাক্টলি আমি হারাই যাচ্ছে, আমার বয়স 6 বছর, বিষয়টা তো আর এরকম থাকে না। কেউ বলবে 6, কেউ বলবে 5, তাই না? এটাই খুব স্বাভাবিক, এটাই হচ্ছে বিষয়। 2004 থেকে হয়ে গেছে। হুম। কনফিউশন হয়ে যাচ্ছে। বলেন বলেন, আপনি বলেন, কোনো সমস্যা নাই। না, আমি বললাম যে ও আমাকে বলছে হ্যাঁ, যে ওর আম্মা তখন ভালো ছিল। হ্যাঁ, এখন ওনারা বলতেছে আগে থেকেই মেন্টাল ছিল, যখন ওই যে কাজল হয়েছিল, হ্যাঁ। মানে তার আগে থেকে উনি mental- মানসিক ভারসাম্যহীন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই হ্যাঁ। ওইটাই বলতে চাচ্ছিলেন। না, এটা আমি আপনাকে ভিতরে বলছি সোনিয়া। একটা যেটা হচ্ছে যে আপনার মায়ের যে অবস্থাটা ছিল, মানে যে কোনো কারণে হোক, পারিপার্শ্বিক অবস্থার কারণে হোক, ওনার মানসিক অবস্থা খারাপ ছিল। আপনি দেখেন নাই আপনার সময়টাতে, এটা ঠিক। যে উনি যে অবস্থায় কাজলকে নিয়ে আসছিল এই যে এনাদের কাছে, আসলে আমি বলে আরো জিনিসটা ক্লিয়ার করে দিই। আসেন, আপনিও আসেন ব্রাদার, আপনি আসেন, কোশ্চেন রেজ করতেছেন যেহেতু। সেটা হলো যে আপনার মা যে অবস্থায় এনাদের কাছে আসছিল, সে অবস্থায় উনি মানসিক ভারসাম্যহীন ছিল, এটা ওনাদের কথা। এবং তখন কাজলকে হচ্ছে ওনারা এক জায়গায় দত্তক দিয়ে দেয়, কাজলকে দত্তক দিয়ে দেয়। পরবর্তীতে উনি সুস্থ হয়। তো সুস্থ হওয়ার পরে কি আপনারা কারণটা বের করতে পারছিলেন যে কেন উনি মানসিক ভারসাম্যহীন, কেন এরকম হয়েছে? সেটা আমি বলতে পারি না। সেটা আপনি বলতে পারেন না। আচ্ছা কাকি, আপনার কি মনে হয় যে এই যে মাথায় এরকম সমস্যা হয়, কেন হয় এরকম? ভাই জানে। হ্যাঁ, ভাই বলেন, আপনি বলেন। সমস্যা হয় প্রতি বছরে, মানে কায়দায় 2 বছর পরে ভালো যে ওষুধ দেওয়া খাবাইলে একটা লাইনে থাকে। হ্যাঁ, তারপর আবার গিয়ে এরকম হয়, আবার 1-2 বছর পরে এরকম হয়। আপনাদের 1-2 ফ্যামিলিতে আর বছর কেউ আছে এরকম? না, আমাদের ফ্যামিলি শুধু উনি? শুধু উনি? উনিরে একটা মানে নষ্ট করেছে, আমরা কাটাছিয়া করছি, তো আবার ক্লিয়ার হইতে পারি না। কাটাছেরা নষ্ট মানে? মানে ইয়ে করছে কুফরি কালাম বা এরকম কোনো কিছু, তাবিজ টাবিজ এগুলা? আচ্ছা, এটা আপনাদের বিশ্বাস। এখন কথা হচ্ছে ভালো হয়েছে তো ভালো হইলে ধরেন আজ ধরেন আমরা এই বছর আমরা দেখি টেকি না, মাফ করে কোন আর দেখি না, এখন ভালো। আচ্ছা, লাস্ট এরকম হয়েছে কত বছর আগে? এই তো 1 বছর আগে। সে প্রত্যেক বছর একবার এরকম হয়। প্রত্যেক বছরে একবার এরকম হয়? কি করে ওই সময়টাতে? তখন সে তারা যদি আপনি কোনো কথা বলেন, সে কথাটা যদি তার কথা মনপুত না হয়, তার মাথা মানে সে ভারসাম্যহীন হয়ে যায়। যে তার ওই যে সে কোনো আচরণটা কি থাকে ওই সময়টাতে? আচরণ আচরণ- ক্রেজি বলতে যেমন ধরুন মারামারি করা, চিল্লাচিল্লি? আপনি তাকে বললেন যে কি তুই আমাকে গ্লাস পানি দে, সে পানি দিবে না। আচ্ছা, ভালো লাগে না, তোর পছন্দ হয় না, তোর পানি দিব না, তুই জায়গা আনতে। এরকম আর কি। উপর একদম দেখা গেল গায়ে কাপড় চোপড় থাকে না। না, না, ওরকম না, ওরকম না। ওরকম না। এখন আমার প্রশ্নটা এই কারণে যে ছোট বাচ্চারা এই জিনিসগুলো বোঝার কথা কিনা। একটা ছোট বাচ্চা যদি ওনার সঙ্গে থাকেন 4-5 বছরের, সে কি বুঝবে কিনা যে উনি মানসিক ভারসাম্য? এই যে শোনেন ভাই, আপনি কনফিউজ করেন না। যদি আপনার যদি উত্তর খুঁজেন, প্রথম কথা হচ্ছে আপনি যদি শোনেন, আমি শেষ করি। কি নাম আপনার? আলম ভাই। একটা যেটা হচ্ছে লিবারাল থাকা, সিচুয়েশনটা বুঝে তারপর অ্যাকসেপ্ট করা। আরেকটা যেটা হচ্ছে যে না, আমি অ্যাকসেপ্টই করবো না, যত যুক্তি আসুক না কেন, তাইলে বোঝানো যাবে না। ওনাকে আমি কিছু কোশ্চেন করতেছি, আপনি খেয়াল করেন। সেটা হচ্ছে যে ওনার যে অবস্থাটা হয় বছর বা 2 বছর পরে, এই রকম অবস্থায় উনি কি আচরণ করে সেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো উনি যে আচরণটা করে সেটা আমরা বড়রা বুঝবো, কিন্তু ছোট 4-5 বছরের একটা বাচ্চা যদি ওনার সঙ্গে থাকে তাইলে বুঝবে না। এটা ওনাদের কথা।
আমি কি বুঝতে পারছি? তাইলে উনি হারাইছে কয় বছর বয়সে? 5-6 বছর বয়সে। তাহলে তো ওনার মাকে ওনার বোঝার কথা না যে উনি জন্মের পর থেকে যদি 1 বছর পর এরকম দেখে থাকে, তাহলে তো বোঝার কথা না যে উনি মানসিক ভারসাম্যহীন, উনি এই আচরণ করে, অমুক করে। আমি কি প্রশ্ন করছি একটু আগে, গায়ে কাপড় চোপড় থাকতো কিনা? ধরেন ওনার যদি এরকম হয় 1 বছর পর উনি গায়ে কাপড় চোপড় রাখেন না, তাহলে সোনিয়ার এটা মনে থাকার কথা। আমার কথা কি যুক্তি আছে কিনা? সে এরকম করে না। সে কি করে? পানি দিতে বলে পানি দিবে না, রাগারাগি করে, চিল্লাচিল্লি করে। কোনো একটা কারণে সে আমার উপরে ফেটা, কোনো একটা কারণে চিল্লা দেয় না। কি করে আপনি বলেন, কি করে? হ্যাঁ, তখন হেঁটে এগুলো আড়াই দিবার পরে ছেলে মেয়ে দেখতে আনছি, তখন হালকা ভাবে লই ভালো অবস্থা লাগে, সুস্থ অবস্থা মেয়েরে লই আইছি, মানে তখন হালকা একটা ধরা যায় মেয়েরে কত তোর বাপ ঢাকা আছে, চাকরি করে, এগুলো লই কই মেয়েরা ছেলে মেয়ে দিয়েছে, আমরা বুঝতাম না। ভাইজান আপনার নাম যেন কি বললেন? আমার নাম জাবার মাঝি। উনি যখন মানসিক ভারসাম্যহীন হইতো বা যেরকম হইতো, তখন কি এমন হইতো যে বাচ্চারা চিন্তা না, ফালাই দিত, এরকম? বাচ্চারে টানি লইতো, বাচ্চারে লই যাইতো কই, মানে তখন মানে লইতো, তখন দেখতে আসিল, দেখতে ছোট আসিল, এটা তো খেয়াল নাই। আচ্ছা, দেখতে তো আর দেখতে নোয়াখালী দিকে না কোন এমন হয় কিনা যে হারাই দিবার পরে 8-9 মাস পরে আমাদের বাড়ি গেছে, পরে জানছি দেখেন খালামাগো বাসা পাইছে কি হারাই দিবার মেয়ে ছেলে হারাই দি 2 মাস পরে না কয় মাস পরে। বলেন, আপনার কথা প্রশ্ন আছে? 3-4 মাস পরে আমি ওর যখন 6 বছর ছিল, ওর আব্বা যদি মারা যায় তো ও তো একটু হলেও শুনতো। এখন তো ও বলতেছে যে ওর আব্বা বেঁচে আছে এবং কি ঢাকায় আছে, ঢাকায় চাকরি করে। ওর বাবা যখন মারা গেছে তখন বয়স কত? ওর আব্বা মারা গেলে তো ও জানতো। যখন মারা যায় তখন ওর বয়স 5 বছর, হ্যাঁ না কি 10 বছর। ওকে হারাই যাওয়ার আগে মারা গেছে নাকি হারাই যাওয়ার পরে মারা গেছে, এটা বলেন। হ্যাঁ, হারাই যাওয়ার আগে মারা গেছে। বাচ্চাটা কনসিভ করার পরে, যখন বাচ্চা কনসিভ করছে এরপরে তার বাবা মারা গেছে। বাচ্চারা হওয়ার আগে এতিম ডাকতো। একটা মিনিট, বাচ্চা কনসিভ বলতে আপনি কি বোঝাচ্ছেন? সোনিয়াকে কনসিভ করা নাই, ছোট বাচ্চাটা, ছোট বাচ্চাকে কনসিভ করার পরে হচ্ছে হলো কালাম। হ্যাঁ, দেখে নাই, হে বাপকে দেখেই নাই, একবারও দেখে নাই, মানে কালাম সাহেব ছোটটাকে দেখে নাই। হ্যাঁ, সেটা বলেন আগে। আপনি শুনেন, ভয় পায়েন না, লজ্জা পায়েন না, ঠিক আছে? যা সত্য সেটাই বের হবে। আপনি বলতে চাচ্ছেন যে আপনার ছোট বাচ্চা দেখে নাই, আর এ কি দেখছে? মানে সোনিয়া কি দেখছে? কয়বার দেখছে? সোনিয়া 2-3 বার দেখছে। সেক্ষেত্রে সোনিয়া কি জানতো যে এর বাবা মারা গেছে? সোনিয়াকে বলছেন? কখনো বলেন নাই? কেন বলেন নাই? কি বলে বুঝেন তো আমাকে? বলে সে ভয় পাইবো, মা নাই, বাপ নাই, তার ভিতরে একটা বড় ঢুকে যাবে, তার বাবা নাই, এই জন্য মেয়েকে বলা নাই যেতে বলা হয় নাই। আপনি অ্যান্সার পাইছেন, সন্তুষ্ট? নাহলে আপনি কোশ্চেন করেন আরো। এটা আমি বুঝবো না, কারণ ওর সিদ্ধান্ত ও নিবে, সেটা ওর মনে হয়। সিদ্ধান্ত তো আপনি যুক্তি দিচ্ছেন, ওনাকে প্রশ্ন করতেছেন, এটা আমি পছন্দ করি, সেজন্য আপনাকে জিজ্ঞেস করতেছি। যেহেতু ভিডিওর মধ্যে বলছিল যে আমার বাবা বেঁচে আছে এবং কি ঢাকায় চাকরি করে, হ্যাঁ ওটাই বলছিল। এখন ওনারা বলছে ওর আব্বা মানে অনেক আগে মারা গেছে, তো মারা গেলে তো জানতো যে আমার আব্বা মারা গেছে। এই যে অ্যান্সার বললো একটু আগে, এটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় কিনা? এটা তো আমার থেকে মানে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আপনার কাছে কি মনে হচ্ছে সোনিয়া? আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? আইডি কার্ড দেখে নাম অন্যরকম, তারপরে আইডি কার্ডের মধ্যে ওনার নাম আছে অন্য একটা। আচ্ছা, এখন ও বলছে ওর আমার নাম হাসিনা বেগম। আচ্ছা, আইডি কার্ডও মিল পাচ্ছি না। তারপরে এর মধ্যে ওর বলছে মামাতো ভাইয়ের নাম রুবেল, এখন দেখতেছি ওর খালাতো ভাইয়ের নাম রুবেল। হ্যাঁ, ওইখানেও মিল পাচ্ছে। মামাতো ভাইয়ের রুমের রুবেল আছে। আইডি কার্ডে তো আসল নাম, ডাক নামটা তো হাসিনা। আমি একটু যদি কনফিউজ, ওরা যখন ছোট ছিল, ও গ্রামে খুব কম সময় যাইতো। ও থাকতো যে বাসা থেকে হারাইছে আমাদের বাসা থেকে, ও থাকতো আমাদের কাছে। ওর মেয়েটা যদি আমরা একে যদি ওর সোনিয়া ধরি, তাহলে সোনিয়া সহ ওরা থাকতো আমাদের বাড়িতে, হরিনানপুর যে বাসা থেকে হারাইছে, হাফওয়ালা গেরা দোতলা বিল্ডিংটা থেকে। ওরা খুব কম সময় যেত গ্রামে বাবার কাছে দেখতে। আর বাবা মারা যাওয়ার ক্ষেত্রে যে কারণে বলে না, তার কারণে ওর চিন্তা হলো যদি বাবা মারা গেছে এই কথা যদি বলি, মেয়েটা বলবে যে কি ওর বাবা নাই, মনে ভয় ধরে যাবে, ঢুকে যাবে। এটা আমি লজিক্যালি পাইছি আপনার কাছ থেকে। হ্যাঁ, এই জন্য ও যাইতো কম, এই জন্য ওই গ্রামটাকে যে সময় যাইতো 1-2 দিনের জন্য, এসি ছাড়ো, হ্যাঁ 1-2 দিনের জন্য যখন সে যাইতো, সে ওদেরকে যে সারাউন্ডিং সে চিনতো, দেখতো, এদের 2-1টা কথা তার মনে থাকতে পারে। এটা আমি আপনার সাথে একমত। আমি বলি সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাপার হচ্ছে তোর বাপের নামও জানে না। বাপ যদি কাছে না থাকে, বাপের নাম জানবে কোথা থেকে? সহজ হিসাব। এটা নিয়ে ইয়ে করে লাভ নেই। এখন আপনি যেটা বলতেছেন যে এনআইডি কার্ডের বিষয়টা, আমি এগ্রিড আপনার সঙ্গে। এনআইডি কার্ড কি হচ্ছে আমাকে বলেন তো। আমি আরেকটু বলি, সে যে বাড়ি থেকে হারাইছে, সে যদি এখন ওই বাড়িতে যায়, সে হবে ডেফিনেটলি ওই বাড়ি এখন ওই অবস্থায় আছে।
হারানো বাড়ি, কিন্তু ওর মা যে বললো সবকিছু ভেঙে গেছে, তাহলে কি ভেঙে গেছে? না, না, যে বাড়িতে প্রথম সে হারাইছে, যে বাড়িতে যে বাড়ি থেকে সর্বশেষ যে ভাত খাওয়ার পর যে বাড়ি থেকে সে বের হয়ে গেছে, হ্যাঁ। হরিণাপুর স্টেশন থেকে যে মাইজ করছে, যেখান থেকে ট্রেনে উঠছে, ওই বাড়িটা এখনো ওই অবস্থায় আছে। তো কোনো সমস্যা নেই, আপনার হাফ বাড়ি ওয়ালের দেখবেন কি? ঘেরা, দোতলা বিল্ডিংটা এখনো আছে, আমি রাজু এখনো আছি, আমার বোন এখনো বেঁচে আছে। সে যে বাড়িতে ছিল ওই যে রুমে থাকতো, ওই রুমে শুধু ছাদটা ফাটছে, এখনো রুমটা কিন্তু ঠিক আছে, ওই রুম এখনো আছে? এখন ওই রুমটা আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন মূল কথা হচ্ছে যে দেখি আইডি কার্ডের কি সমস্যা ভাই, আপনি বলেন তো। এটা হচ্ছে যে খালেদা ভাইয়ের নাম ঠিক আছে এটা, আর এই ভাই খালাতো মামাতো ভাইয়ের যুক্তি ওই জায়গায় আছে, ভিডিওর মধ্যে আছে, আমি নতুন করে রিপিট করতে চাচ্ছি না। হ্যাঁ, আরেকটা বলেন কি নাম? হ্যাঁ, এটা তো আমি প্রথমেই আপনাকে বললাম যে সারা খাতুনের জায়গাটায় ওনার নাম হচ্ছে সারা খাতুন। আসল নাম ডাকলাম আরে হাসিনা মানে আপনাদের এখানে আসার পরে আপনারা হাসিনা মেয়ে বুঝগুলো বোঝেন না, না, যেটা excuse me, ও তো তখন বলতে পারতো না আসলে। Exactly, আমি সেটাই বলতে চাচ্ছি, ওনার তো ব্রেনই ঠিক না, উনি নাম বলবে কোথেকে? কি করে? সেই জন্য ওনারা একটা হাসিনা নাম দিছে। আর বাচ্চা যেহেতু ওখানে আসার পরে হয়েছে, সুতরাং বাচ্চাকে যে নামে ডাকা হয়েছে বাচ্চা সে নামে চিনছে। বাচ্চা তো বলে নাই যে দেখে তুমি এনআইডি কার্ড দেখো তারপরে তোমাকে আমি সারা খাতুন বা আমার নাম, বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, স্যার বলেন। আমি একটা কথা বলি, আবার আমার বোন একটা নাম আন্ডা বলে রিজি, আপনারা আছেন কি রাজিয়া, রাজিয়া, ওরা একটা রেজিয়া, আমরা কি রাজিয়া? নাম এরা শেষ করছে, আমরা শেষ করি না স্যার। আচ্ছা, বুঝলেন? কিন্তু তারপরে এখন কথা হচ্ছে বাচ্চারা যা শুনছে এটা শুনেই বড় হয়েছে। রিজিয়া রেজিয়া কাছাকাছি, কিন্তু আমি হাসিনা যে সারা ভিডিওটা বাড়াচ্ছি, যদি আমার বোন সাইরা খাতুন হতো, আমরা তার বহুতাই দিয়ে আমরা হাই যেতাম, মানে যদি অরিজিনাল আমগো আসল ঠিকানাতে যাই। ও বুঝলেন? সেখানে অত হয়েছে। হাসিনা কোনো তো আমরা পাইতেছি না। হাসিনা কথা আপনারা তো সারা দিতে পারেন না। আমরা তার মানে এর নাম যে হাসিনা হয়েছে এটা আপনারাও জানেন না। জানি, মানে পরে এরা খালামারেরা আমরা হাসিনা বলে আমরা এখানে হাসিনা ডাকি, তাদের বাড়িতে গেলে হাসিনা ডাকি। মেয়েটা তো সেখান থেকে এখানে আমি ছোটবেলা বলি যে সোনিয়া যেরকম অভিজ্ঞ, তার মা তখন এই অবস্থায় ছিল, আমাদের যখন আসছিল এরকম। মানে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আপনার কাছে কি মনে হচ্ছে সোনিয়া? আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? আইডি কার্ড দেখে নাম অন্যরকম তারপরে আইডি কার্ডের মধ্যে ওনার নাম আছে অন্য একটা। আচ্ছা এখন ও বলছে ওরা আমার নাম হাসিনা বেগম, আচ্ছা আইডি কার্ডও মিল পাচ্ছি না। আচ্ছা। তারপরে এর মধ্যে ওর বলছে মামাতো ভাইয়ের নাম রুবেল, এখন দেখতেছি ওর খালাতো ভাইয়ের নাম রুবেল, হ্যাঁ, ওইখানেও মিল পাচ্ছে না। মামাতো ভাইয়ের রুমের রুবেল এগুলো আছে। আইডি কার্ডে তো আসল নাম, ডাক নামটা তো হলো হাসিনা। আমি একটু যদি confuse, ওরা যখন ছোট ছিল, ও যখন ছোট ছিল, ও গ্রামে খুব কম সময় যাইতো। ও থাকতো যে বাসা থেকে হরিণাপুর হারাইছে আমাদের বাসা থেকে, ও থাকতো আমাদের কাছে, ওর মেয়েটা যদি আমরা একে যদি ওর সোনিয়া ধরি, তাহলে সোনিয়া সহ ওরা থাকতো আমাদের বাড়িতে, হরিণাপুর যে বাসা থেকে হারাইছে, হাফ ওয়ালের ঘেরা দোতলা বিল্ডিংটা থেকে। ওরা খুব কম সময় যেত গ্রামে বাবার কাছে দেখতে। আচ্ছা, আর বাবা মারা যাওয়ার ক্ষেত্রে যে কারণে বলে না, তার কারণে ওর চিন্তা হলো যদি বাবা মারা গেছে এই কথা যদি বলি, মেয়েটা বলবে যে কি ওর বাবা নাই, মনে ভয় ধরে যাবে, ঢুকে যাবে। সেটা আমি লজিক্যালি পাইছি আপনার হ্যাঁ, কাছ থেকে। হ্যাঁ, এই জন্য ও যাইতো কম, এই জন্য সে ওই গ্রামটাকে খুব যে সময় যাইতো 1-2 দিনের জন্য, এসি ছাড়ো, হ্যাঁ, 1-2 দিনের জন্য যখন সে যাইতো, সে ওদেরকে যে সাউন্ড সে চিনতো, দেখতো, এদের দুই একটা কথা তার মনে থাকতে পারে। এটা আমি আপনার সাথে একমত। আমি বলি সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাপার হচ্ছে তোর বাপের নামই ও জানে না। Right. বাপ যদি কাছে না থাকে বাপের নাম জানবে কোথেকে? সহজ হিসাব। এটা নিয়ে ইয়ে করে লাভ নেই। এখন আপনি যেটা বলতেছেন যে এনআইডি কার্ডের বিষয়টা, আমি এগ্রিড আপনার সঙ্গে। এনআইডি কার্ড কি হয়েছে আমাকে বলেন তো। তবে আমি আরেকটু বলি, সে যে বাড়ি থেকে হারাইছে, সে যদি এখন ওই বাড়িতে যায়, সে হবে ডেফিনেটলি ওই বাড়ি এখন ওই অবস্থায় আছে, হারানো বাড়ি, কিন্তু ওর মা যে বললো সবকিছু ভেঙে গেছে, তাহলে কি ভেঙে গেছে? না, না, যে বাড়িতে প্রথম সে হারাইছে, যে বাড়িতে যে বাড়ি থেকে সর্বশেষ যে ভাত খাওয়ার পর যে বাড়ি থেকে সে বের হয়ে গেছে, হ্যাঁ, হরিণাপুর স্টেশন থেকে যে মাইজ করছে, যেখান থেকে ট্রেনে উঠছে, ওই বাড়িটা এখনো ওই অবস্থায় আছে। তো কোনো সমস্যা নেই, আপনার হাফ বাড়ি ওয়ালের দেখবেন কি? ঘেরা, দোতলা বিল্ডিংটা এখনো আছে, আমি রাজু এখনো আছি, আমার বোন এখনো বেঁচে আছে। সে যে বাড়িতে ছিল ওই যে রুমে থাকতো, ওই রুমে শুধু ছাদটা ফাটছে, এখনো রুমটা কিন্তু ঠিক আছে, ওই রুম এখনো আছে? এখন ওই রুমটা আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন মূল কথা হচ্ছে যে দেখি আইডি কার্ডের কি সমস্যা ভাই, আপনি বলেন তো। এটা হচ্ছে যে খালেদা ভাইয়ের নাম ঠিক আছে এটা, আর এই ভাই খালাতো মামাতো ভাইয়ের যুক্তি ওই জায়গায় আছে, ভিডিওর মধ্যে আছে, আমি নতুন করে রিপিট করতে চাচ্ছি না। হ্যাঁ, আরেকটা বলেন কি নাম? হ্যাঁ, এটা তো আমি প্রথমেই আপনাকে বললাম যে সারা খাতুনের জায়গাটায় ওনার নাম হচ্ছে সারা খাতুন। আসল নাম ডাকলাম আরে হাসিনা মানে আপনাদের এখানে আসার পরে আপনারা হাসিনা মেয়ে বুঝগুলো বোঝেন না, না, যেটা excuse me, ও তো তখন বলতে পারতো না আসলে। Exactly, আমি সেটাই বলতে চাচ্ছি, ওনার তো ব্রেনই ঠিক না, উনি নাম বলবে কোথেকে? কি করে? সেই জন্য ওনারা একটা হাসিনা নাম দিছে। আর বাচ্চা যেহেতু ওখানে আসার পরে হয়েছে, সুতরাং বাচ্চাকে যে নামে ডাকা হয়েছে বাচ্চা সে নামে চিনছে। বাচ্চা তো বলে নাই যে দেখে তুমি এনআইডি কার্ড দেখো তারপরে তোমাকে আমি সারা খাতুন বা আমার নাম, বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, স্যার বলেন। আমি একটা কথা বলি, আবার আমার বোন একটা নাম আন্ডা বলে রিজি, আপনারা আছেন কি রাজিয়া, রাজিয়া, ওরা একটা রেজিয়া, আমরা কি রাজিয়া? নাম এরা শেষ করছে, আমরা শেষ করি না স্যার। আচ্ছা, বুঝলেন? কিন্তু তারপরে এখন কথা হচ্ছে বাচ্চারা যা শুনছে এটা শুনেই বড় হয়েছে।
রিজিয়া রেজিয়া কাছাকাছি, কিন্তু হাসিনা ছাড়া একটু- ভিডিওটা বাড়ছে যদি আমার বলে সাইরা খাতুন হতো আমরা তার বহুত আইতে আমরা হাই যেতাম, মানে যদি অরিজিনাল আমগো আসল ঠিকানাতে যাই। ও বুঝলি, সেখানেও অত একটা- হাসিনা কোনো তো আমরা পাইতেছি না। হাসিনা কথা আপনারা তো সারা দিতে পারেন না, আমরা শুনো তার মানে এর নাম যে হাসিনা হয়েছে এটা আপনারাও জানেন না। জানি মানে পরে এরা খালামারেরা আমরা হাসিনা বলে আমরা এখানে হাসিনা ডাকি, তাদের বাড়িতে এটা ছায়া ডাকি। মেয়েটা তো সেখান থেকে এখানে আমি ছোটবেলা বলতে যে সোনিয়া যেরকম অভিজ্ঞ, তার মা তখন আর মেয়ে অবস্থায় ছিল, তুই আমার কাছে যখন আসছিল পুরো এরকম, তখন আমি তাকে আদর আরেকটা করতাম। কথা হয়েছে কি, আমার যে মানে মনে হইতেছে এই মেয়ে আর এই মেয়ের ভাইয়ের একটু চেহারা পরিবর্তন নাই, ছোটবেলা কি এরকম এরকম ফর্সা? একবারে ফর্সা, একবারে ফর্সা ছিল। এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, বলেন। এই যে আমার আইডি কার্ডটা আছে, আমার কিন্তু অরিজিনাল ডাক নাম হচ্ছে মোহাম্মদ ফেরদৌস জামান, কিন্তু আমাকে এলাকা সবাই রনি নামে চিনে, এবং আমি কন্টিনিউ যোগাযোগ যেভাবে করছি রনি নামে ওদের সাথে কন্টিনিউ যোগাযোগ করে গেছি, কারণ আমাদের সব নরমালি হচ্ছে ডাক নাম সহ সংক্ষিপ্ত আকার থাকে, সায়রা খাতুন আর হাসিনা। জাস্ট আমরা নিজেরা ঢাকার সুবিধাতে যে সহজে ডাকা যায় ওইভাবে আমরা কন্টিনিউ করে গেছি। আমার নাম আইডি কার্ড হয়েছে জাবের, ডাক্তার আমি চিনি কি জাবের মাঝি করে চিনি আমরা সাইবে। বড় ভাই নাম হলো আবু মাজিদ, বলছিলাম 2টা এপিসোড করবো, আমার মনে হয় না 4টা বড় এপিসোড ভাই শেষ নাম করা হলো আবু সম্ভব এগুলো মাজিদ, আজকে মাঝে ভাই নাম হলো সিরাজ মাঝি, হ্যাঁ। সিরাজ ফরস্তান হলো মিরাজ মাঝি, আমার নাম হলো জাবের মাঝি। এই নামে চিনবো, এই নাম স্যার আচ্ছা, আমার তাহলে আইডেন্টি এটা দাও তো। কেউ চিনতো না আমার বর্তমানে। মাঝি কথা যেহেতু আসছে, বুঝলেন? বের করো তো মাছ ধরা বা হ্যাঁ, আমরা সাগরে বড় সাগরে মাছ ধরি, দাঁড়া, ফিশিং দাঁড়া, বোট দাঁড়া। চালাই এখন বর্তমানে একটা আচ্ছা, আপনারা কয় ভাই বলেন তো? আমরা সাইবে। 4 ভাই। এখানে সোনিয়া আপনি কি যেন বলছিলেন, কোন মামারা কি করে একটু বলেন তো? ভাই বলছিলাম। 3-4 সমস্যা নাই, 3 কি আপনি কনফার্ম? না না, আচ্ছা। তিনজনকেই দেখছিলাম। কাজগুলো পেশাগুলো কি বলছিলেন? সে কাজ করতো, মাছ ধরতো, এরকম বলছিল। মাছ ধরা কে ছিল? কেউ কি মাছ মাছ ধরা আমার বাইরে ছিল আর বড় ভাই ছিল বেশিরভাগ। এরা হচ্ছে আমরা ছোট ছিলাম, আমরা তেমন আমরা মনোরঞ্জন নোয়াখালী না নদী মাছ সিজনে, বর্ষা সিজনে মাছ ধরতাম, দুদিনের সিজনে খেত কামারে কাজ করতাম, মাড়িও কাটতাম। আগে তো মাছ ধরা এই বাংলা ব্যবসাটাই মাছ ধরা প্রথমে থেকে শুরু করি। তো আমরা আর বাইরেতে মাছ ধরতে শুরু, আমরা জালিয়া দিতে শুরু নদীর থেকে, জাহাজমরার থেকে। তো এইখানে আইসি আর খেত কামারে কে বিভিন্ন রকম কাজ করতে, কৃষি কাজ করতে, নোয়াখালী যেতাম মাটি কাটা, কুমিল্লায় মাটি কাটতাম, বিভিন্ন আনো যাইতাম, এই এরকম আর কি বিভিন্ন জায়গায় যাইতাম, যেখানে যে সুবিধা হয় সেই কাজ করতাম সিজন দৃষ্টি সিজনের। বুঝলেন? ঘটনার যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক সেখানে সমস্ত কিছু যুক্তিযুক্ত আছে। যেমন উনি কাজলের নাম জানে কিন্তু কাজলকে কখনো দেখে নাই, যুক্তি সেটাই বলতেছে। আবার সোনিয়া নিজের নাম, সে নাম তো ঠিকই আছে, এতিলের জায়গাটা এতিম এতিম বলে হয়তো এতিল। আমার নিজেও আমি কখনো এই ধরনের ব্যতিক্রমী নাম শুনি নাই, বিশেষ করে এই ক্লাসের মানুষরা এই ধরনের নাম রাখার কথা না। সেখানে এতিম থেকে হয়তো বা একটু চেঞ্জ টুঞ্জ হয়ে অনেক সময় এতিল হইলেও হতে পারে। স্যার মেয়েটা একদম তখন যে ব্যবসা আমার কাছে মায়েটা একদম শর্মিদা কে কিছু বলে কথাটা হয়তো বলতো না। এই মেয়েটা এখনো ওই রকমই। মামির সাথে আমার ওয়াইফের সাথে উনি তাইতে ঘরটার গুয়েতো যা হয়তো মানে যেটা পাইতো। আবার আমার এবং লাস্টের দিকে আমি বলি ভাই, ছবি দেখাবো, লাস্টের দিকে আমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ পোষণ করছিলাম, যে এটা আমি কিন্তু সবাইকে আলাদা করে ডাকছি, একটু শোনেন আমার কথাটা শোনেন। সেটা হলো যে উনি যে যুক্তিটা আমাকে দিছে, মানে আমরাই বরং কনফিউজ করে দিচ্ছি ওনাকে, কিন্তু উনি রাজি যে উনি না, এটাই আমার মা। উনি আমাকে যে কথাটা বলতেছে, 2টা বাচ্চা একসঙ্গে হারানোর কেস তো এরকম কখনো দেখি নাই। এখন 2টা বাচ্চা হারানো, ধরলাম উনি মানসিক ভারসাম্যহীন, উনি এসে তাকে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনাকে ছোট করতেছি না, ধরেন মিথ্যা কথা বলছে বা একটু উল্টা পাল্টা হয়েছে, 2টা বাচ্চা যে একসঙ্গে হারাইছে, এই সাক্ষীগুলো তো সব আপনারা, আপনাদের এলাকাতেই তো বড় হয়েছে, আমার সবচেয়ে এবং ট্রেন স্টেশনেই হারাইছে, ওই বাসা থেকে হারাইছে। লাস্ট যে বাড়ি থেকে গেছে, লাস্ট যে বাড়িটা, ওটা ছিল আমার বাড়ি। আমি এটা চিনি না, এটা আমি ভাইজান আপনি একটু বুঝে নেন, কারণ পুরো ভিডিওতে আপনার দেখার সুযোগ হয় নাই। আমাদের যুক্তি যেটা, সেখানে আপনি যে প্রশ্নগুলো করতেছেন না, এগুলোকে আমি সমর্থন করি, কারণ যত বেশি সন্দেহ করবেন তত বেশি উত্তর শক্তপোক্ত হবে, তাই না? আপনি যেটা বলছেন এনআইডি কার্ডের বিষয় বা নাম টাম, এগুলো সব ঠিক আছে, কিন্তু এগুলো একটু চিন্তা করেন। 2টা বাচ্চা একসঙ্গে হারায় যাওয়া, ধরলাম উনি মানসিক ভারসাম্যহীন, ওনার জায়গা থেকে উনি মিথ্যা কথা বলছে, উল্টা পাল্টা বলছে, এই যে এই লোকগুলার বাড়িতে বড় হয়েছে, এই লোকগুলাকে কি মনে হয় আপনার, এনারা কি মিথ্যা কথা বলতেছে? তাহলে তো এই লোকগুলা সাক্ষী যে 2টা বাচ্চা একসঙ্গে হারাইছে, বাচ্চার বয়স এরকম ছিল, ট্রেন স্টেশনে গিয়ে হারাইছে, পানি খাওয়ার ঘটনাতেই হারাইছে, এরকম ভাবে হারাইছে, সমস্ত কিছু হারাইছে। আমি যে এতগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করি, আজ তো 2টা বাচ্চা এভাবে হারানোর কেস তুমি পাই নাই। আপনি এখনো নামাজ পড়ার পরে যদি কান্নার ভাষাগুলো শুনতেন না, রাত নাই যে সে কান্না করে না, তার কাবার কারণে আমরা একটু পাইতাম না। ছাড়া তো চিনি না, হেতেনও চিনি না সনি ছাড়া, মানে সনি বলি নাম ডাক দিয়েছি, বুঝিনি, এতিম বলি নাম ডাক দিয়েছি, মানে আমি তো
আমার ঘর দুয়ারে তো বাইরে আপনার যাবে যখন- মেয়ে মেয়ে করে সে প্রথম তো ভালো হ্যাঁ, ছিল, সে- এত বেশি ছিল। ওনার পা তো শেষ হয়ে গেছে, তো পা তো আমি দেখছি। মানে মেয়ে হারাই দিবার পরে প্রথম সে এত ভারসাম্য ছিল না, যখন তার দুটো বাচ্চা ট্রেনে হারাইছে তখন সে একদম পুরাই ইয়ের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। যখন যার বাচ্চা পাবে সে ইয়ে করে ধরে ফেলতো। আপনার কাছে এখন আপনি জাস্ট সমস্ত কিছু জেনে আপনার ওপিনিয়নটা বলেন। আপনার যদি আরো কোনো কোশ্চেন করা থাকে আমরা কোশ্চেন করবো। না না, আমার এখানে আর কোনো কিছু বলার আপনি নাই। যুক্তিতে আসতেছেন কিনা, মানে আপনি যে যুক্তি খুঁজতেছেন সেই যুক্তি ঠিক আছে কিনা জি বিষয়গুলো। জি জি ঠিক আছে। আচ্ছা সোনিয়া বলেন, আপনি যদি এখন ডিসিশন চেঞ্জ করতে চান এখনো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। দাঁড়ান দাঁড়ান, জি ডিসিশন চাইলে আপনি এখনো চেঞ্জ করতে পারেন। না না এটা আপনার মা। জি আমি একটু বলি, আমরা এখানে আসি আজকে, আমরা ওরে আমার যে বাড়ি থেকে হারাইছে, ওরা যারা আসছে ও সোনিয়া বলে, ওরা গিয়ে ওই যে বাড়িতে হারাইছে ওই বাড়িতে গেলে সে চিনবে, ওই বাড়ি যেহেতু বাড়ির নাম বলা আছে এটা সে চিনবে। ভাই, আমি বলি, আমি ডেফিনেট আমার চাইতেও অনেক বেশি যুক্তিবান। হ্যাঁ, আমি যে লাস্টে যখন বলছি না যে দুইটা বাচ্চা এইভাবে হারাই গেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওর মার তো একটু মানসিক সমস্যা থাকলে থাকতে পারে, কিন্তু এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলবে না, এর যুক্তি নাই তো। এই বিষয়ে আমি একটু বলি, ওর মামার দাঁত ফাঁক, ওর মেয়েটাও দাঁত ফাঁক, আমি মেয়েটাকে কোলে নিয়েছি জাস্ট। আর আমরা দুইজন মা এবং ছেলে দুজন গভর্নমেন্ট জব করি, মিথ্যা কথা কোনো আশ্রয়ের কোনো সুযোগ নেই। এটা আমাদের না, আমরা জাস্ট মানবিকতার দিক থেকে একটু আমি আজকে মনে হয় 5 দিন 18 তারিখে ভিডিওটা দেখছি বা 4 দিন এটা নিয়ে কন্টিনিউ কাজ করে গেছি। জাস্ট উনি ওনার মেয়েটাকে খুঁজে পাক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার এখন গায়ের লোম দাঁড়াচ্ছে যে উনি শেষ জীবনে নিঃশ্বাস নিতে পারবে যে ওনার মেয়েটাকে দেখছে একবার। আমরা ভাইকে নিয়েও আগাচ্ছি ইনশাআল্লাহ, এবং সেটা নিয়েও আমরা কাজ করব। এখন কথা হচ্ছে, আপনি বলছেন তারপরে বলার কিছু নাই, বাট আমি মনে করি যে এই প্রশ্নগুলো যখন উত্তর হবে তখন আপনি অ্যান্সার দিয়ে নেবেন। হ্যাঁ বলেন। যে বাড়িটা ভাঙিয়েছে এই বাড়িটা তো আমার অরিজিনাল বাড়ি, ওই বাড়িটা এখন বর্তমানে নদীত, ওইখানে একটা লঙ্গা আছিল আমাদের মার্কেল বলি ডাক করতো, তখন মানুষই চিনতো না, ছোট একটা নদী আর একটা নদী বড় আছিল, তো ওইখানে বৈশ গরু বাঁধতো নদীর ওই পারে, আমাদের নদীর ওই পারে আমিও বৈশ গরু চড়াইতাম এদের লগে বাইটে, আমি মাইয়া মতো স্মরণ হইব পরে, কিন্তু আমিও বৈশ গরু চড়াইতাম বাতান। আবার অনেক টাইমে আমাদের জনিয়াই বসতো, আমার ঘরের পাশে একটা ঢেকি আছিল বিভিন্ন, আবার আমাদের বাড়ির পুকুরে তখন সর এলাকা ফানি আছে না ইন্ডিয়ার মতন করি ফানি, কিন্তু শত শত লোকে আমাদের বইতেন হানি নিছি, বাজারে দোকানদাররা আমার বইতেন হানি নি, ইন্ডিয়ার পানি নিয়ে দোকানদারে চা বেচছে, বুঝিনি এই সাদ্দাম বাজার এলাকা যাইলে বিভিন্ন না রকম ভাই ঠিক আছে, এগুলো আপনাদের পারিপার্শ্বিক অনেক কথাই চলে আসবে। ভাইয়া জলিল ভাই, ভাই আপনি আসলে আমি শেষ করবো ভিডিওটা, ঠিক আছে? আমি বলি এই ভিডিওর হিরো হচ্ছেন আপনি, ক্রেডিট গোজ টু ইউ গাইস, এবং এই যে প্রফেসর সাহেব আমাদের যে দুই ভাইকে নিয়ে আপনারা কাজ করছিলেন। আমার কথা হচ্ছে পথ বিভিন্ন রকমের হইতে পারে, হোঁচট খাবো আমরা, ভেঙে যাবে, চুরে যাবে, ভুল হবে, শুদ্ধ হবে, মারামারি হবে না, মারামারি করতে যাওয়া যাবে না, বকাবকি হইতে পারে, চিল্লাচিল্লি হইতে পারে, বাট আমাদের টার্গেট কিন্তু একটাই ছিল যে সোনিয়াকে তার ফ্যামিলির কাছে পৌঁছাইতে হবে। এই যে আমার আরেক আনঅফিশিয়াল ভলান্টিয়ার, সেও বোধহয় একটু বকাঝকা করছে আপনাদেরকে, যে ওকে আমি সাথে করে নিয়ে আসবো, বলতে আনেন ওকেও একটু বকাঝকা করে দিব আমি। না, সেও একটু ক্রেডিটও গোজ টু হিম। ক্রেডিট গোজ টু হিম, মানে আপনার সাথে মিটিং করছে, হ্যাঁ, মিটিং আমার এখানে দুইবার মিটিং করছে, আমি সত্য করে মিটিং করছে। সেলিম না আপনার না? তো এখন আমার কথা হচ্ছে যে এই যে সবাই মিলে আমরা চেষ্টা করতেছি, আমাদের গ্রুপ অফ পিপল সবারই ইন্টারেস্ট এক, যে সোনিয়া তার পরিবার খুঁজে পাক, আমরা সেটা শেষ পর্যন্ত করতে পারছি আমাদের ফরম্যাট অনুযায়ী, সকল নদীকে সাগরে এই মিশাইতে পারছি। রাস্তা যেরকম হোক না কেন, রাস্তাতে নিট অ্যান্ড ক্লিন থাকে, সেজন্য আমাদের মধ্যে একটু বাদানুবাদ হয়েছে, বাট ইনশাআল্লাহ আমরা সবাই ভাই ভাই, আমরা ভবিষ্যতে আরো কাজ করবো এবং এই জিনিসটাও আমাদের ফেরাইতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগাতে হবে। জি, সোনিয়াতে যদি তার মাকে স্বীকার করে, তার আত্মমর্যাদা হয়তো আঘাত আনতে পারে, কারণ সে হয়তো চিন্তা করে তার মা এত গরিব, তার মামা এত গরিব। আমরা মনে করি ওনাকে আমরা ফোন ডাকছি, ওনার লাইব্রেরি নেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে। না, এটা ওনার আদৌ মনে করে কিনা, এটা যদি উনি কোনো কনফিউশন বা আত্মবোধে দেয় ভাই, কোনো সমস্যা নেই। আমি এই দুজনকে যতটুকু সময় দেখছি এটা খুবই ভালো। আমি কিন্তু আমি আমার মেয়ের মতো আমার কাছে এখনো সে ওই এই অবস্থায় আসছে, সোনিয়ার অবস্থায় এখনো সে আমার কাছে আমি রাখছি, তার সম্পূর্ণ কানে খরচ যা কিছু লাগে, আমি বলছি আমার দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে, এবং আমার ছেলে মেয়েরা তাকে আপন বোনের মতো, হাসিনা আপা ছাড়া তার কিছু বোঝে না। এটা তো আপনারা এসেই প্রমাণ করলেন, তাই না? আপনাদের কাজ কাম ফালাই রেখে আসছেন, তো এই যে ঢাকা শহরে আসছেন, সময় দিচ্ছেন, আজকে আমার স্কুলের কাজ ছিল, আমি এটা রাখি, আমার অফিসারকে বলি আমি ওইটা রাখি, আমি আজকে এখানে আসি পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি লাস্টলি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আজান দিয়ে দিচ্ছে, আমি সোনিয়াকে আমি বলেছিলাম যে যদি সবকিছু যদি মিলে যায়, মা তো মা, সে যে অবস্থায় হোক তুমি আপনার জায়গা থেকে শাশুড়ি বলতে তো কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। আজান দিয়ে দিচ্ছে, আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমরা একটা সফল ভিডিও করতে পারছি। আমি একটু বলি, যেহেতু হাসিনা আমাদের কাছে আছে, আমাদের তত্ত্বাবধানে আছে, হাসিনার ছেলে মেয়ে জামাইয়ের বাড়ির লোকজন আমাদের বোনের মতো, আমাদের যেহেতু আমাদের
বোন ডাকছি ওরে, বোনের মতো বোনের মেয়েরা যেভাবে আসবে যাবে থাকবে, আমাদের পক্ষ থেকে তাদের কোনোই কিন্তু এর ব্যাপারে কোনো ইয়ে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেন, আজকে আমার বাসায় একজন, আমি জামাই, মেয়ে দুইটা নিয়ে যাবো, আমি বাড়িতে রান্না বান্না, আমার বড়া সব রান্না বান্না করতেছে, যে আমরা 100% sure শুধু যে- জামাই আর মেয়ে নিয়ে যাবেন, আমাদের আপনি দাওয়াত চলেন, থাকবে না? আপনারা চলেন, কোনো এই যে আমাদের সমস্যা আইব ভাই যে সবকিছু ল্যাপটপ ট্যাপটপ হারাই কোনো ফেললো। আপত্তি নাই। আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে আসছি। কাকি আপনি খুশি? খুশি। আপনি খুশি হলে আমরাও খুশি। আমি চাই সে আলহামদুলিল্লাহ। ভালো ভাই থাকুক। বসেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। হ্যাঁ প্লিজ, অনেক বড় হয়ে গেছে। ভালো থাকেন সবাই। জলিল ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সমস্ত সোর্সকে গুরুত্ব দিতে হবে যে কোনো ভাবে। ভাই আপনি হ্যাপি? ঠিক আছে, সাপোর্ট দিন সব সময়। হ্যাঁ ওকে, ভালো থাকেন ভাই। থ্যাংক ইউ সোনিয়া, এটা আপনার পরিবার। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার একটু আমি এখানে বসে কথা বলি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আজান দিয়ে দিচ্ছে। আজানের সময় কথা বলাটা উচিত না। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আমি শেষ করেই ফেলি। সেটা হলো, এটা একটা অসম্ভব সুন্দর একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমার মন থেকে যে মানুষটাকে আমি অনেক অনেক বেশি রেসপেক্ট করতে চাই শেষে এসে, সেটা হচ্ছে সোনিয়া। ঠিক আছে, আমি বলি এই ভিডিওর হিরো হচ্ছেন আপনি। ক্রেডিট গোজ টু ইউ গাইজ। এবং এই যে প্রফেসর সাহেব, আমাদের যে দুই ভাইকে নিয়ে আপনারা কাজ করছিলেন, আমার কথা হচ্ছে পথ বিভিন্ন রকমের হইতে পারে। হোঁচট খাবো আমরা, ভেঙে যাবে, চুরে যাবে, ভুল হবে, শুদ্ধ হবে, মারামারি হবে না, মারামারি করতে যাওয়া যাবে না, বকাবকি হইতে পারে, চিল্লাচিল্লি হইতে পারে, বাট আমাদের টার্গেট কিন্তু একটাই ছিল যে সোনিয়াকে তার ফ্যামিলির কাছে পৌঁছাইতে হবে। এই যে আমার আরেক আনঅফিশিয়াল ভলেন্টিয়ার, সেও বোধহয় একটু বকাঝকা করছে আপনাদের, যে ওকে আমি সাথে করে নিয়ে আসবো, বলছে আনেন, ওকেও একটু বকাঝকা করে দিব আমি। না, সেও একটু ক্রেডিটও গোজ টু হিম। ক্রেডিট গোজ টু মানে আপনার সাথে আমাদের মিটিং করছে, হ্যাঁ, meeting আমার এখানে দুইবার গেছে, মিটিং করছে, নসিন্দি গেছে, আমি সত্য কিনা তাকাই করার মিটিং জন্য করছে। দুইবার গেছে। সেলিম না আপনার না? তো এখন আমার কথা হচ্ছে যে এই যে সবাই মিলে আমরা চেষ্টা করতেছি, আমাদের গ্রুপ অফ পিপল, সবারই ইন্টারেস্ট এক, যে সোনিয়া তার পরিবার খুঁজে পায়। আমরা সেটা শেষ পর্যন্ত করতে পারছি আমাদের ফর্মেট অনুযায়ী, সকল নদীকে সাগরে এই মেশে। মিশাইতে পারছি। রাস্তা যেরকম হোক না কেন, রাস্তা যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে, সেজন্য আমাদের মধ্যে একটু বাদানুবাদ হয়েছে, বাট ইনশাআল্লাহ আমরা সবাই ভাই ভাই, ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে আরো কাজ করবো, এবং এই দিনকেও আমাদের ফেরাইতে হবে। এটা হচ্ছে মূল কথা। এবং এই ভুল থেকে এই বিষয়ে আমি শিক্ষা নিয়ে আগাতে হবে। জি। সোনিয়াতে যদি তার মাকে স্বীকার করে, তার আত্মমর্যাদা হয়তো আঘাত আনতে পারে। কারণ সে হয়তো চিন্তা করে তার মা এত গরিব, তার মামা এত গরিব। আমরা মনে করি ওনাকে আমরা বোন ডাকছি, ওনার লাইব্রেরি নেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে। না, এটা ওনার আদৌ মনে করে কিনা, এটা যদি উনি কোনো কনফিউশন বা আত্ম বলে দেয়, ভাই, কোনো সমস্যা নেই। আমি এই দুজনকে যতটুকু সময় দেখছি, এটা খুবই ভালো। আমি কিন্তু আমি আমার মেয়ের মতো, আমার কাছে এখনো সে এই অবস্থায় আসছে, সোনিয়ার অবস্থায় এখনো সে আমার কাছে আমি রাখছি। তার সম্পূর্ণ কানে খরচ, তার যা কিছু লাগে, আমি বলছি আমার দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে, এবং আমার ছেলে মেয়েরা তাকে আপন বোনের মতো। হাসিনা আপা ছাড়া তার কিছু বুঝে না। এটা তো আপনারা এসেই প্রমাণ করলেন, তাই না? আপনাদের কাজ কাম ফালে রেখে আসছেন। হ্যাঁ। তো এই যে ঢাকা শহরে আজকে আমার আসছেন, 21 সময় দিচ্ছেন, ফেব্রুয়ারি আমার আজকে আমার স্কুলের কাজ ছিল। হ্যাঁ, আমি এটা হ্যাঁ। রাখি, আমার অফিসারকে বলি, আমি ওইটা রাখি, আমি আজকে এখানে আসি পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি লাস্টলি যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে, আজান দিয়ে দিচ্ছে, আমি এটা শেষ করবো। সোনিয়াকে আমি বলেছিলাম যে যদি সবকিছু যদি মিলে যায়, মা তো মা, সে যে অবস্থায় হোক তুমি মেনে আপনার নিও। জায়গা থেকে শাশুড়ি বলতে তো কোনো কোনো সমস্যা- অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। আজান দিয়ে দিচ্ছে, আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমরা একটা সফল ভিডিও করতে পারছি। আর জি। আমি একটু বলি, জি। যেহেতু হাসিনা আমাদের কাছে আছে, আমাদের তত্ত্বাবধানে আছে, হাসিনার ছেলে মেয়ে জামার বাড়ির লোকজন আমাদের বোনের মতো, আমরা যেহেতু আমাদের বোন ডাকছি ওরে, বোনের মতো বোনের মেয়েরা যেভাবে আসবে যাবে থাকবে, আমাদের পক্ষ থেকে তাদের কোনোই কিন্তু এর ব্যাপারে কোনো ইয়ে নেই। আলহামদুলিল্লাহ শুনেন, আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসায় একজন, আমি জামাই, মেয়ে দুইটা নিয়ে যাবো, আমি বাড়িতে রান্না বান্না, আমার বড়া সব রান্না বান্না করতেছে, যে আমরা 100% sure শুধু যে- জামাই আর মেয়ে নিয়ে যাবেন, আমাদের আপনি দাওয়াত চলেন, থাকবে না? আপনারা চলেন, কোনো এই যে আমাদের সমস্যা আইব ভাই যে নেই। সবকিছু চলেন, ল্যাপটপ চলেন। ট্যাপটপ হারাই কোনো ফেললো। আপত্তি নেই। আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে আসছি। কাকি আপনি খুশি? খুশি। আপনি খুশি হলে আমরাও খুশি। আমি চাই সে আলহামদুলিল্লাহ। ভালো ভাই থাকুক। বসেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। হ্যাঁ প্লিজ, অনেক বড় হয়ে গেছে। ভালো থাকেন সবাই। জলিল ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সমস্ত সোর্সকে গুরুত্ব দিতে হবে যে কোনো ভাবে। ভাই আপনি হ্যাপি? ঠিক আছে, সাপোর্ট দিন সব সময়। হ্যাঁ ওকে, ভালো থাকেন ভাই। থ্যাংক ইউ সোনিয়া, এটা আপনার পরিবার। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার একটু আমি এখানে বসে কথা বলি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আজান দিয়ে দিচ্ছে। আজানের সময় কথা বলাটা উচিত না। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আমি শেষ করেই ফেলি। সেটা হলো, এটা একটা অসম্ভব সুন্দর একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমার মন থেকে যে মানুষটাকে আমি অনেক অনেক বেশি রেসপেক্ট করতে চাই শেষে এসে, সেটা হচ্ছে সোনিয়া। বিলিভ মি, অনেকেই কনফিউজ, আমিও কনফিউজ।
বড় কনফিডেন্ট আমার সারা জীবন মনে থাকবে। আলহামদুলিল্লাহ, ওরা যেন ভালো থাকে এই দোয়া করে। যারা এই ভিডিওর নেপথ্যে কাজ করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং পুরো টিম, বিচিত্র বাংলার পুরো টিমকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা সবাই ভাই ভাই, আমাদের সবার টার্গেট একটাই, হারানো ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফেরাতে হবে। রাস্তা যেমনই হোক না কেন, এই টার্গেট থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। আর ভাইয়ে ভাই কোনো সময় কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।